সুধী দর্শক, শুভ সন্ধ্যা। খুলনা ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। খুলনা রীতিকথা তৃতীয় পর্বে আজ আপনাদের সাথে আমি আছি, সৈয়দা নিগার বানু। আজকে আমাদের বিষয় মানচিত্রের খুলনার ইতিহাস 1707 সাল থেকে 1947 সাল পর্যন্ত। আজকে আমরা এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মানচিত্র বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ সোহেল আলী। ডক্টর সৈয়দ সোহেল আলীকে স্বাগতম। আমাদের সঙ্গে আছেন খুলনা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর লিখন রহমান। লিখন ভাইকেও আমি স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন প্রতি মাসে একটি দিন আমরা খুলনা ইনস্টিটিউটের বিশেষ অনুষ্ঠান আয়োজন করে থাকি। এই অনুষ্ঠানে খুলনার ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি এবং আরো বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি। ইতিমধ্যে বিশেষজ্ঞরা এসে এই অনুষ্ঠানে কথা বলেছেন। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আমন্ত্রণ জানিয়েছি মানচিত্র বিশেষজ্ঞ ডক্টর সৈয়দ সোহেল আলীকে। তিনি আজকে কথা বলবেন খুলনার মানচিত্র ইতিহাস নিয়ে। আমি মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদের যিনি বিশেষ আলোচক তার সম্পর্কে একটু কথা বলে নিই। ডক্টর সৈয়দ সোহেল আলী খুলনা ইউনিভার্সিটি থেকে ইউআরপিতে থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে অস্ট্রেলিয়ায় চলে যান উচ্চতর পড়াশোনা করার জন্য। তিনি সেখান থেকে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি একজন মানচিত্র বিশেষজ্ঞ। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্নমেন্টের একজন নির্বাহী কর্মকর্তা এবং প্রায় 20 বছর ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। তারপরও তিনি খুলনা নিয়ে ভাবেন। তিনি খুলনা ইনস্টিটিউটের একজন প্রতিষ্ঠাতা সদস্য। শুধু দর্শক, আশা করছি আপনারা আজকে অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন, আপনাদের প্রশ্ন আমাদেরকে জানাবেন, আপনারা কমেন্টস করবেন। এবার আমি প্রথম একটি ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করতে চাই দর্শক আপনাদেরকে। আপনারা কি জানেন খুলনার আদিপত্তন কবে হয়েছিল? অথবা খুলনার আদি ইংরেজি বানান কি ছিল? চুলনা, CULN, চুলনা নাকি কুলনা, KOOLN? অথবা কোন সালের মানচিত্রের প্রথম খুলনাকে নির্ণয় করা হলো? এইসব সকল প্রশ্নের উত্তর আজকে আমরা পাবো ডক্টর সৈয়দ সোহেল আলীর গবেষণাপত্র থেকে। এবং তিনি যে আজকে মানচিত্রগুলো আমাদেরকে দেখাবেন সেগুলো বিশ্বের বিভিন্ন জাদুঘর এবং আর্কাইভে সংরক্ষিত আছে। তো এবং এই মানচিত্রের মাধ্যমে আমরা খুলনার ভৌগোলিক অবস্থা ও এর বিবর্তন সম্পর্কে জানতে পারবো। এবং লিখন ভাই তো সাথেই আছেন, আমরা সাথেই থাকবো। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা আসলে সবাই জানি, সাধারণ মানুষ যারা তারা সবাই আমরা মানচিত্রের সঙ্গে পরিচিত আছি স্কুল কলেজে। বিশেষ করে স্কুলে তো বাধ্যতামূলক ভাবে ভূগোল বিষয়টা আছে, সেখানে তো আমরা মানচিত্র আঁকাআঁকি অনেক করেছি। কিন্তু সভ্যতার বিকাশে মানচিত্র একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মানচিত্রের সেকাল এবং একালে ঘটেছে নানান পরিবর্তন। বর্তমান সময়ে মানচিত্র দিয়ে শুধুমাত্র দেশের সীমানা, যোগাযোগ ব্যবস্থা বা ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হয় না, এর থেকে আরো অনেক বেশি তথ্য উপাত্ত আমরা জানতে পারি। তো ডক্টর সোহেল, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইছি যে আজকে আপনি এই অনুষ্ঠানটা বা আপনি যে আলোচনাটা করবেন সেটা কিভাবে আপনি বিন্যাস করেছেন। আর একটি ছোট প্রশ্ন দিয়ে শুরু করি সাধারণভাবে, যে আসলে মানচিত্র কি বা কিভাবে মানচিত্রগুলো দেখতে হয় বা কি কি ধরনের তথ্য সন্নিবেশিত থাকে, সেই বিষয়ে যদি একটু বলেন প্রথম দিকে। ধন্যবাদ নিগার। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আসলে আমি খুবই আনন্দিত অনুভব করছি। প্রথমে যে প্রশ্নটা করলেন যে আসলে মানচিত্রটা কি এবং এটা কিভাবে পড়তে হয়, তো মানচিত্রটা আসলে যদি আমরা ইতিহাস দেখি যে মানুষ যখন প্রথম ছবি আঁকতে শিখেছে, মানে গুহা চিত্র করেছে বা যখনই তাদেরকে এক্সপ্রেস করার চেষ্টা করেছে, তখনই কিন্তু তারা মানচিত্র আকাশ এঁকেছে। যেমন তারা যেখানে থাকে, যে পাহাড়, যে গুহাতে থাকে, তার আশেপাশে কি আছে তারা কিন্তু সেই চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। এবং আমরা যদি ইতিহাস দেখি যে মানে মানচিত্রটা এই ব্যাবিলন থেকে শুরু করে আমাদের এই কি বলে
চৈনিক সভ্যতা বলুন, ইসলামিক সভ্যতা বলুন, ইভেন আমাদের এই ভারতীয় যে মানে বিভিন্ন পুরাকীর্তি বা যেখানে আছে সেখানেও কিন্তু অনেক মানচিত্রের বিবরণ বা মানচিত্র হিসাবে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে বলা যায় যে মানচিত্রটা হচ্ছে মানুষের কি বলে, মানুষ যে যত কিছু আবিষ্কার করেছে তার মধ্যে একটা সবচেয়ে বড় ইনোভেশন হচ্ছে এই মানচিত্র। কারণ এই মানচিত্র ছাড়া কিন্তু এই আজকের যুগে যে আমরা যে আমাদের যে সভ্যতা দেখছি, যে আমরা যে দূর দূরান্তে সারা পৃথিবীতে যে লোকজন যে ছড়িয়ে পড়ছি, মাইগ্রেট করছি, ইভেন আমরা যে ধরেন স্পেসেও যাচ্ছি, সেটার সাথেও কিন্তু মানচিত্র খুব ওতপ্রোতভাবে জড়িত। সো সেই ক্ষেত্রে চিন্তা করলে মানচিত্রটা মানে অনেক গুরুত্বপূর্ণ আমাদের সভ্যতার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে মানচিত্রটা কিভাবে তৈরি করা হতো এবং এখন কিভাবে হয়। যে আমরা তো এখন সবাই গুগল ইউজ করি, মানচিত্র ইউজ করছি, মানে আমাদের যে সবার মোবাইলের ফোনে এখন মানে মানচিত্র অ্যাভেলেবল, এবং আমরা জিপিএস ইউজ করে খুব অ্যাকুরেটলি খুব এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি তখন কিন্তু মানচিত্রটা এত সোজা ছিল না। কারণ প্রথমে যে মানচিত্রটা তারা তৈরি করেছে, তারা পৃথিবীটাকে চিন্তা করেছে একটা কি বলে একটা সমতল জায়গা হিসাবে। সেক্ষেত্রে তারা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার জন্য কিভাবে যেতে হয় তারা সেইভাবে চিন্তা করেছে। কিন্তু যখন আস্তে আস্তে মানুষের জ্ঞান বুদ্ধি বাড়লো, যখন তারা চিন্তা করলো যে না, পৃথিবীটা তো আসলে ফ্ল্যাট না, এটা তো একটা মানে গোল, একটা সার্কেল ব্যাপার, তখন কিন্তু মানচিত্রের কমপ্লেক্সিটিটা আস্তে আস্তে মানে বাড়তে থাকলো। এবং সেখান থেকে আস্তে আস্তে শুরু হলো যে ঠিক আছে, আমরা যদি এখন মানচিত্র করতে চাই তাহলে কিভাবে করব। মানে এই যে আমরা যে আমাদের যে কিছু ইমাজিনারি লাইন আছে, যে আমরা যে যেমন জানি যে কি বলে ইকুয়েটর যেটা বলে, তারপরে আমাদের যে যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, তারপরে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এই যে এইগুলা মানুষ কিন্তু ব্যবহার করে আস্তে আস্তে মানচিত্র করা শুরু করেছে। সো আমি অত ইতিহাসে যাব না, কিন্তু যেহেতু আজকের আমাদের মূল পর্বটাই হচ্ছে যে মানচিত্রে খুলনাকে দেখা, এবং সেইটার আলোকেই আমি মানে আলোচনা চালিয়ে যাব, এবং এর ফাঁকে ফাঁকেই আপনারা জানতে পারবেন যে আসলে মানচিত্রটা কিভাবে মানে তৈরি হয়েছে, কিভাবে করতে হয় সেই ব্যাপারে। সো আমার কাছে মনে হয় যে আমরা যখন পরবর্তীতে বিভিন্ন ঐতিহাসিক মানচিত্রগুলো দেখবো, তখনই আপনারা এগুলা দেখতে পারবেন যে কিভাবে মানচিত্রগুলো আস্তে আস্তে ইভলভ হয়েছে। সো এইটা করতে চাই। আচ্ছা, খুব সুন্দর বললেন যে আসলে আমরা ক্রমশই আলোচনার মধ্যে এই অনেক প্রশ্নের উত্তর জানতে পারবো এবং নানান রকম তথ্যও জানতে পারবো। ডক্টর সোহেল, আপনাকে একটি প্রশ্ন করে আমি শুরু করতে চাই যে এই যে বিভিন্ন সময়ের মানচিত্র আপনি সংগ্রহ করেছেন, বিশেষ করে 1707 থেকে, হয়তো আমি জানি তার আগেরও কিছু মানচিত্র আপনি সংগ্রহ করেছেন, এই সংগ্রহে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? এবং আপনি যখন গবেষণা করলেন এই মানচিত্রগুলো নিয়ে, সেখানে কি আসলে প্রথম থেকেই যে মানচিত্রগুলো আপনি পেয়েছেন সেখানে কি খুলনার কোনো অবস্থান ছিল আসলে? ধন্যবাদ এই কোশ্চেনটার জন্য। দেখুন, আমি যখন এই মানে খুলনার মানচিত্র নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম এবং গবেষণা শুরু করলাম, তখন থেকে একটা মানে ধারণা আমার ছিল যে আমি খুলনাকে মানে একটা ক্রোনোলজিক্যালি দেখার চেষ্টা করব, যে কত পিছনে যে আমরা খুলনাকে মানে আবিষ্কার করতে পারি, এবং সেখান থেকে, এবং সেই প্রেক্ষাপটে আমাদের আজকের ডিসকাশনটা আমি সেইভাবে শুরু করব যে আমরা আদিকালের থেকে শুরু করে আস্তে আস্তে মানে এগিয়ে যাব এবং দেখব যে কিভাবে মানচিত্রটা মানে মানে মানচিত্র তো না, আমাদের খুলনাটা পরিবর্তন হচ্ছে এবং সেইগুলা এই মানচিত্রে লিপিবদ্ধ আছে। তো এই পার্সপেক্টিভে আমার দুইটা মানে ভাগে ভাগ করেছি আজকের আলোচনাটা। সে প্রথমটা হচ্ছে যে আমি শুরু করব যে মানচিত্র, যেহেতু আগে আমি বললাম যে মানচিত্র তৈরির যে ইভলভেশনটা হয়েছে, যে আমরা কিছু কিছু মানচিত্র পেয়েছি যেগুলা আসলে আমি কি বলতে চাই যে নন সায়েন্টিফিক, বা যেগুলার কোনো মানে সায়েন্টিফিক ভ্যালু নাই, কিন্তু তারপর আমাদেরকে সেগুলো উল্লেখ করতে হবে যেহেতু সেগুলো একটা সম্পদ, সেগুলো সম্পর্কেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি আস্তে আস্তে করে এগিয়ে যাব আমাদের পরবর্তী
আলোচনাতে। তো আমি শুরু করতে পারি প্রথমেই এই একটা ম্যাপ দিয়ে। এটাকে বলা হচ্ছে সুবে বাংলা ম্যাপ। এটা হচ্ছে জেন্টল বলে একজন ফরাসি ভদ্রলোক, উনি ফরাসি সামরিক বাহিনীতে কাজ করতেন এবং উনি প্রায় 1700 সালের দিকে আমাদের এই ভারতবর্ষে মোগলদের সাথে উনি যুক্ত হয়েছিলেন একজন ফ্রান্সের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, এবং তিনি এই ম্যাপটি তৈরি করেছেন। এবং এই ম্যাপটা তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য যেটা ছিল যে আমরা হয়তো কেউ হয়তো জানি যে আইনি আকবর বলে একটা মানে মোগল সম্রাটদের একটা মানে বিভিন্ন ঐতিহাসিক বা ওদের আইন কানুন সম্পর্কে একটা মানে স্টোরেজ ছিল যেটা ফার্সি ভাষাতে লেখা। তো সেখানে কিন্তু তাদের মোগলরা তাদের সাম্রাজ্যকে শাসন করার জন্য বিভিন্ন জায়গার নামগুলা তারা ওই আইনি আকবর বইতে লিপিবদ্ধ করে রেখেছে এবং সেটা ফার্সি ভাষাতে। তো এই জেন্টল সাহেব উনি যেটা করেছে যে ওই নামগুলোকে নিয়ে তারপরে আমাদের লোকাল যে যারা মানে অভিজ্ঞ লোক যারা ছিল সেই নামগুলোকে নিয়ে সে এই ম্যাপটাকে মানে এই ম্যাপের মধ্যে আঁকার চেষ্টা করেছে। এবং এই ম্যাপটা কিন্তু আসলে এটাকে ম্যাপ বলছি ঠিকই, কিন্তু এটা আসলে কোনো মানে সায়েন্টিফিক্যালি কোনো ডেভেলপ করা হয়নি। এটাকে শুধু ওই নামগুলাকে সে একটা ম্যাপের মধ্যে যারা লোকাল অভিজ্ঞ লোক যারা আছে তাদের মাধ্যমে কথা বলে বলে সেই ম্যাপটাকে আপডেট করেছে। সো সেখান থেকে এইটার উৎপত্তি। এখন আমি এই মানে যে জেন্টল যে উনি একজন আর্মির কর্নেল ছিল ফ্রান্সের, এবং তিনি প্রায় 20 বছর যাবত মানে আমাদের এই ভারতবর্ষে কাজ করেছে এবং বিভিন্ন মোগলদের আমলে করেছে। সো সে এই ম্যাপটাকে তৈরি করে একটা মানে কি বলে যে আমাদের মোগল সাম্রাজ্যের যে একটা ম্যাপিং যে স্টোরেজ সেটা সে করার চেষ্টা করেছে। সো এই ম্যাপটা আসলে আমরা যেটা বলি যে এটা হয়তো সে তৈরি করেছে 70-50s এর দিকে, কিন্তু ইনফরমেশন গুলো কিন্তু বলা যায় যে 1600 থেকে 1700 সালের মাধ্যমে প্রায় 100 বছরের ইনফরমেশন সে এটাকে কালেক্ট করেছে। সো আমি আচ্ছা, একটা তথ্য পাওয়া গেছে যে সম্রাট আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল ইবন মুবারক এই আইনি আকবরের রচয়িতা। লিখন ভাই কি সম্পর্কে কিছু তথ্য জানা আছে? কিছু একটু যদি যোগ করেন। লিখন ভাই আপনার সবটা মিট করা আছে, একটু যদি বলছি যথার্থই উচ্চারণ বা ঠিক তথ্যই সন্নিবেশিত করেছে যে মুঘল সম্রাট আকবরের সময় মূলত আইনি আকবরী এবং তার একজন পারিষদ আবুল ইবনে ফজল তার রচয়িতা, এবং সেখানে সোহেল যা বলেছেন যে সেখানে রাষ্ট্রীয় পরিচালনা আইন এই সংক্রান্ত এবং ম্যাপিং এর যে বিষয় বা তাদের যে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে যে ইউনিটগুলো ছিল সেই ইউনিটগুলো চিহ্নিত করা, এবং সেটি ফার্সিতে রচিত। অতএব এর চেয়ে খুব বেশি বলার অবকাশ মনে হয় ফিরে যাচ্ছি। আচ্ছা, এখন যেহেতু মানে আমি আমাদের মানে ম্যাপিং এর কার্যক্রমটা শুরু করতে চাই, কিন্তু প্রথমেই আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি ঐতিহাসিক ম্যাপগুলো সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে আসলে জানতে হবে যে এখন খুলনাটা কি এবং এখন খুলনাটা কোথায়, এবং সেইগুলো যখন আমরা জানতে পারবো, আমরা যখন ম্যাপগুলো পড়তে পারবো, তখনই মনে হয় আমরা ঐতিহাসিক ম্যাপগুলোকে খুব ভালো মতো জানতে পারবো এবং দর্শকদেরকে সেইটুকু মানে আগ্রহ তৈরি করার জন্য আমি কিছু মানে কি বলে ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করব, এবং তার মাধ্যমেই পরবর্তীতে তারা বুঝতে পারবে যে আসলে মানে খুলনার বিবর্তনটা কিভাবে হয়েছে। এই ম্যাপটাতে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বর্তমান খুলনার গুগল ম্যাপ। এবং প্রথমে আমি যেটা বলে নিতে চাই যে এই ম্যাপটাতে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ম্যাপ পড়তে গেলে আমাদেরকে জানতে হবে যে আসলে এর দিকগুলো কোথায়। যেমন এই ম্যাপটাকে আমি অ্যালাইন করেছি নর্থ বরাবর, মানে উপর দিকটা হচ্ছে যে নর্থ, এর ম্যাপের নিচের দিকটা হচ্ছে সাউথ, এবং ম্যাপের ডান দিকটা হচ্ছে ইস্ট এবং বাম দিকটা হচ্ছে ওয়েস্ট। সো
এর পরবর্তীতে আমি যত ম্যাপগুলো দেখাবো সবগুলাই এইভাবে থাকবে, যে উপর দিকটা হবে নর্থ এবং সাউথ এইভাবে। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই কারণে যে আমাদেরকে যদি জানতে হয় যে আসলে যে ম্যাপের মানে যে এলাকাটা সম্পর্কে জানতে চাই তার আশেপাশে কি ছিল এবং কিভাবে এটা বৃদ্ধি পেয়েছে সেটা জানার জন্য। তো আমরা এখন এটা দেখলাম যে খুলনা শহরের কনটেক্সটে যে এই যে দিক লেখাগুলা। এখন আমরা যদি চলে যাই খুলনার মানে কি বলে আর একটা জিনিস, যে খুলনাটাকে জানতে গেলে আমাদেরকে একটু এর ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার, যে আসলে খুলনাটা কোথায়, তাই না? এটা হয়তো আমরা সবাই জানি, যারা খুলনাবাসী তারা সবাই জানে, এবং বাংলাদেশে যারা বা বাংলাভাষী যারা তারা আমরাও জানি যে খুলনাটা কোথায়। তারপরও একটা মানে ইন্ট্রোডাকশন দেয়া যে খুলনাটা আসলে কোথায় এবং এর আশেপাশে কি আছে না আছে সেটা সম্পর্কে জানানো। তাই এই নেক্সট এখানে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে জানানো যে মাঝখানে যে দেখা যাচ্ছে যে আমি খুলনা এবং তার আশেপাশে কিছু শহরকে যুক্ত করেছি, এবং সেই শহরগুলাকে আমি এখন একরৈখিক একটা দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব। যে আমরা এখন এখানে দেখুন যে আমি খুলনা শহরকে হাইলাইট করলাম, করে এখন দেখা যাচ্ছে যে খুলনার সবচেয়ে কাছের যে শহরটা সেটা হচ্ছে যশোর। যশোরটা হচ্ছে আমাদের খুলনা থেকে প্রায় উত্তর পশ্চিম দিকে, এবং এটা খুলনা থেকে মাত্র 55 কিলোমিটার দূরে। এখন আমরা যদি আরেকটু দেখি যে আরেকটা শহর যেটা হচ্ছে যে খুলনা থেকে বরিশাল, এর দূরত্বটা হচ্ছে 85 কিলোমিটার, এবং এটা হচ্ছে পূর্ব দিক পূর্ব এবং দক্ষিণ বরাবর। এরপরে যেটা আমি দেখতে পারবো সেটা হচ্ছে যে খুলনা থেকে কলকাতা। খুলনা থেকে কলকাতাটা হচ্ছে পুরোপুরি পশ্চিম এবং দক্ষিণ দিক বরাবর, এবং এর ডিস্টেন্সটা হচ্ছে 125 কিলোমিটার। এখন যদি আমরা দেখি যে আমরা তো সবাই জানি ঢাকাটা আসলে কোথায়, এবং আমরা যদি ঢাকাকে দেখি যে খুলনা থেকে ঢাকার দূরত্ব হচ্ছে, মানে যদি আমরা এক লাইন বরাবর দেখি তাহলে এইটার দূরত্বটা হচ্ছে 140 কিলোমিটার, এবং এটা ঢাকা তো আমাদের রাজধানী। সো এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে মানে খুলনা ঠিকই মানে হয়তো বাংলাদেশের পার্ট, কিন্তু আমরা আসলে পশ্চিমবঙ্গ বা কলকাতা খুব কাছাকাছি, রাদার দেন আমাদের মানে আমাদের রাজধানী ঢাকা। সো এটা আমাদেরকে একটা দিল যে খুলনার চারপাশে অ্যাটলিস্ট সবচেয়ে বড় বড় শহরগুলো কোনগুলো, এবং সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। আমরা এখন চলে যাব এর দ্বিতীয় অধ্যায়, যেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে খুলনার জিওগ্রাফি সম্পর্কে একটা আপনাদেরকে ধারণা দিব, যে আসলে খুলনাটা মানে মানে জিওগ্রাফিক্যালি এটা কিভাবে মানে এটা 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 কিভাবে মানে খুলনা শহরটা মানে এর আশেপাশে কি আছে না আছে সেই সম্পর্কে। সো আমরা যদি এখানটা দেখি যে এখানটাতে আমরা খুলনা শহরকে দেখতেই পাচ্ছি যে এই যে খুলনা। এখন আমরা যদি প্রথমে চেষ্টা করি যে আচ্ছা দক্ষিণ দিক থেকে এটা কি ভাবে, দক্ষিণ পূর্ব দিকে এই যে আমি যে এখন যে একটা লাল রঙের যে লাইন টানছি, এটা হচ্ছে আমাদের ভৈরব নদী। ভৈরব নদী হচ্ছে আমাদেরকে উত্তর পূর্ব দিক থেকে খুলনাকে আলাদা করে দিয়েছে। এবং আমরা যদি আরেকটু দেখি ভৈরব নদীটা এখানে শেষ হয়ে গেল, তারপর আর একটা নদী এসে এটা হচ্ছে আমাদের রূপসা নদী। রূপসা নদীটা খুলনার উত্তর দিক থেকে পূর্ব দিক বরাবর চলে যাচ্ছে, এবং এটা চলে যে পশুর নদী হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে। সো তাহলে দেখা যাচ্ছে আমাদের খুলনার উত্তর দক্ষিণ পূর্ব দিকে আসলে দুইটা বড় নদী দিয়ে আমরা আটকে গেছি। এবং এখানে আর একটা জিনিস আছে যে এই যে একটা ছোট নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে 18 নদী। এই নদীটা আসলে এখন মানে নদী না, এটা উপনদী ছিল, কিন্তু এখন মজে যে এটা পরবর্তীতে খাল হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা গেল, এটা গেল আমাদের পূর্ব দিক। এখন পশ্চিম দিকে আসলে অবস্থানটা কি? পশ্চিম দিকে যদি আমরা দেখি, পশ্চিম দিকে এই যে রূপসা নদী থেকে যে একটা আমি এখন নীল রঙে একটা দাগ টানছি,
এই যে এই দাগ বরাবর যে নদীটা চলে গেছে এটাকে বলা হয় ময়ূর নদী। ময়ূর নদী সেটা হচ্ছে যে মোটামুটি এইভাবে আমাদেরকে এটাকে মানে ময়ূর নদী, কিন্তু এইটাও একটা উপনদী ছিল এবং কিছু কিছু জায়গায় এটা এখন মজে গেছে এবং এটার এখন মানে অতটা মানে প্রমিনেন্ট নদীগুলো না। তো এই যে জিওগ্রাফিক লোকেশনটা আমরা এখানে দেখলাম, এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে খুলনা শহরটা কিন্তু মোটামুটি ভাবে মানে নদী দিয়ে মানে আটকানো চারপাশ থেকেই, এবং খুলনা শহরটার মানে যে অবস্থানটা যেটা সেটা হচ্ছে আসলে নদী কেন্দ্রিক শহরই বলা যায়। তো যেহেতু আমরা দক্ষিণ অঞ্চলে এবং আমরা সবাই জানি খুলনা হচ্ছে একটা বাংলাদেশ হচ্ছে একটা নদী বিধৌত কান্ট্রি, সেই হিসাবে খুলনা শহরটা যে চারদিকে নদী দিয়ে থাকবে এটা তো মানে খুবই একটা নর্মাল ব্যাপার আর কি। সো আমি এখন এখানটা শেষ করব আমাদের খুলনার জিওগ্রাফি সম্পর্কে বা খুলনার ভৌগোলিক অবস্থান সম্পর্কে। আচ্ছা, অনেক ইন্টারেস্টিং তথ্য জানলাম, বিশেষ করে খুলনা যে একটা নদী বিধৌত অঞ্চল এবং আমার তো মনে হচ্ছে এটা একটা দ্বীপের মতো একটা জায়গা। এবং আমরা তাহলে এবার প্রথম যদি আমরা একটু আলোচনা করি, যেহেতু আমরা একটি ম্যাপ দেখালেন যেটা সেটি বলছেন যে সেটা অতটা সায়েন্টিফিক্যালি না, অর্থাৎ আইনি আকবরের তথ্য অনুযায়ী রেফারেন্স নিয়ে একটা ম্যাপ করা হয়েছে। তা ডক্টর সোহেল, আপনি কি বলবেন যে আজকে প্রথম কোন ম্যাপটা নিয়ে আপনি কথা বলবেন আমাদের সাথে, কত সালে সেই ম্যাপটা? আচ্ছা, ধন্যবাদ নিগার। আমি কি ম্যাপে যাব? জি হ্যাঁ, এই যে আমি এখানে যে প্রথমে যে এই ম্যাপটা দেখাচ্ছি এটা আমি কালেক্ট করেছি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে, তাদের অনলাইন যে প্রকাশনী আছে সেখান থেকে আমি এই ম্যাপটা পেয়েছি। এবং এই ম্যাপটা মূলত দেখাচ্ছে যে আমাদের বাংলা বা মানে কি বলে কলকাতা মানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলায় যে যে এটা কত সালের ম্যাপ? এটা 1917 সালের, সরি 1707 সালের ম্যাপ। এটা 1707 সালের ম্যাপ। এটা তৈরি করেছে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যে এখানে দেখুন যে তাদের ইটা বা হলোগ্রামটা আছে যে গভর্নর, ডেপুটি গভর্নর অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে তাদের তৈরি করা এই ম্যাপটা। তো তারা তো আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা যে যখন আমাদের ভারতবর্ষে এসেছে, তারা কিন্তু এসেছে মানে আরো অন্যান্য ইউরোপিয়ানদেরও পরে। যেমন আমাদের এই সাবকন্টিনেন্টে প্রথম ইউরোপিয়ানরা এসেছে পর্তুগিজদের পরে, তারপরে এসেছে ফ্রেঞ্চ এবং হল্যান্ড, এবং তারপরে কিন্তু এই কি বলে এই ইংরেজ এবং তারা এসেছে 1690 থেকে 1600 তারপরের থেকে মোটামুটি ভাবে। তো এই ম্যাপটাকে আমি প্রথম প্রেফারেন্স দিয়েছি যে প্রথমে যেহেতু এটা একটা খুবই মানে পুরাতন ম্যাপ, এবং আর একটা কারণ হচ্ছে যে এই ম্যাপটাকে গুরুত্ব দেই কারণ যে আপনারা যদি একটু দেখেন, লক্ষ্য করে দেখেন যে এই ম্যাপের মাঝখান থেকে একটা যে এই লাল রঙের একটা দাগ চলে গেছে, আমি এটা হাইলাইট করার চেষ্টা করছি। এই যে আমি একটা নীল রঙের যে একটা দাগ দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে দাগটা, এটাকে বলে হয় ট্রপিক অফ ক্যান্সার বা আমাদের কর্কট ক্রান্তি। যেটা কর্কট ক্রান্তিটা হচ্ছে যে আপনার ইকুয়েটর থেকে 23.5 ডিগ্রি উত্তরে একটা ইমাজিনারি রেখা, যেটা ম্যাপিং এর জন্য তৈরি করা হয়, এবং এটা প্যারালাল অফ ইকুয়েটর। সো তারা কিন্তু এই দাগটাকে নির্ণয় করেছে, এবং এই দাগটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা মোটামুটি ম্যাপিং সম্পর্কে তারা মানে তাদের ধারণা ছিল, এবং তারা এইগুলাকে মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ এইগুলা ইউজ করে তারা ম্যাপ গুলো করার চেষ্টা করেছে। সো কারণটা হচ্ছে যে এই ম্যাপটা আর একটা কারণে মানে গুরুত্বপূর্ণ, এই কারণে যেহেতু আমাদের এই অঞ্চলটা আগেই বলেছি যে নদী কেন্দ্রিক অঞ্চল। সো এখানে যখন মানে বিভিন্ন বিদেশিরা এসেছে, শুরু করে যারা ধরেন মানে অধিকাংশ তারা এসেছে কিন্তু সমুদ্র পথ দিয়ে, এবং সমুদ্র পথ থেকে এই বাংলাতে ঢোকার জন্য কি কি রুট গুলো তারা ইউজ করেছে সে সম্পর্কে আমি এখানে কিছু বলতে চাই। যে প্রথমেই কিন্তু এই যে বে অফ বেঙ্গল থেকে এই যে এখানে তারা যে রুটটা নর্মালি ইউজ করতো, এটা বলতো যে বে অফ বেঙ্গল থেকে এখান থেকে যে তারা এই হুগলি নদী দিয়ে এরা এখানে যেতে হচ্ছে হুগলি শহর,
মানে হুগলি যে ইটা ছিল সেখানে যেত। এবং সবচেয়ে ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এই ম্যাপে কিন্তু আমরা কলকাতা নামের কোনো জায়গাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে হুগলিকে তারা চিহ্নিত করেছে, এই যে এখানে হচ্ছে হুগলিটা এখানে আছে, তারপরে অন্য শহর, কিন্তু তারা মানে কোনো কলকাতার কোনো অবস্থানটা এখানটা নাই। এবং কলকাতার মানে আমার রিসার্চের মতো বোঝা যায় যে এটা আসলে নতুন বাংলা ছিল, কারণ হুগলিটা হচ্ছে সবচেয়ে পুরনো সেটেলমেন্ট ছিল পশ্চিমবঙ্গে, এবং এখানে মূলত পর্তুগিজরা এসে তাদের ব্যবসা বাণিজ্য করতে এবং তারা ওখানে থাকতো। এবং যখন ইংরেজরা প্রথম পশ্চিমবঙ্গে আসলো, তারা প্রথমে কিন্তু হুগলিতেই ছিল, কিন্তু যেহেতু তারা খুব বড় বড় জাহাজ নিয়ে আসতো এবং তাদের উদ্দেশ্য ছিল যে এখানে মোটামুটি স্থায়ীভাবে থাকবে, তো তখন তারা এমন একটা জায়গা তারা খুঁজছিল যেটা বঙ্গোপসাগর থেকে কাছে এবং তারা সহজেই যাতে বড় বড় জাহাজ নিয়ে আসতে পারে। সেই জন্য তারা হুগলি থেকে প্রায় 50 কিলোমিটার কি বলে 50 কিলোমিটার দক্ষিণে তারা একটা জায়গা খুঁজলো, এবং সেটা হচ্ছে নতুন বাংলা। তখন এই জায়গাটার নাম ছিল নতুন বাংলা, তারপরে আরো কয়েকটা অঞ্চল নিয়ে এই জায়গাটা ছিল, এবং সেখানে তারা মানে তাদের স্থাপনা তৈরি করলো, এবং সেই স্থাপনাটা তারা করেছে 1690 সালের পর থেকে। সো এইটা হচ্ছে যে মানে মজার ব্যাপার হচ্ছে যে এই ম্যাপটাতে আমরা যে দেখছি যে আসলে কি বলে কলকাতা বলে কিছুই ছিল না। এবং ইন্টারেস্টিংলি আমার কাছে যে রিসার্চ করে আমি পেয়েছি যে কলকাতার নামটাও কিভাবে আসলো, বিশেষ করে যে ইংরেজরা যেটা বলে ক্যালকাটাটা কিভাবে। তো আমরা তো জানি যে ইংরেজরা তখন তারা খুঁজছিল যে একটা জায়গায় যে তারা সেটেলমেন্ট করবে, এবং একটা মানে গল্পের মতো আছে যে একবার এক ইংরেজ ব্যবসায়ী সে এই নতুন বাংলার কাছাকাছি এসে চেষ্টা করছিল যে এই জায়গাটা কোথায় মানে জানার জন্য। তো সে যখন একটা কৃষককে দেখলো, কৃষকটা তখন ধান মানে জড়ো করছিল, তো তখন সে কৃষককে জিজ্ঞাসা করলো এই জায়গাটার নাম কি। এখন যেহেতু সে তো ইংরেজ আর সে বা কৃষক তো বাংলা, মানে তারা তো বুঝতে পারছে না যে আসলে কি জিজ্ঞাসা করছে। তা যেহেতু কৃষক মনে করছে, সে মনে হয় আমাকে জিজ্ঞাসা করছে যে এই ধানটা আমি কবে কাটলাম বা কখন কাটলাম। তখন সে কৃষকটা উত্তর দিয়ে মানে সে মনে করেছিল যে কালকে কাটছি বা কালকে কাটা বা এরকম একটা কিছু। তখন ওই ইংরেজ যে ব্যবসায়ী সে মনে করলো তাহলে এই জায়গাটার নাম মনে ক্যালকাটা। তো সেইভাবে কিন্তু একটা ইংরেজদের মানে কি বলে ইংরেজদের যে রেকর্ড গুলাতে তখন সেইভাবে কিন্তু ক্যালকাটাটা চলে আসছে। মানে এটা হচ্ছে যে ইংরেজদের ইন্টারপ্রিটেশন। আমি জানি না অনেক ভারতীয়রা হয়তো এটার সাথে ডিসএগ্রি করবে, কারণ কলকাতার যে জায়গার নামটা যে সেটা কলকাতাটা হচ্ছে আসলে বলা হয় যে কোলকালশিয়া মানে হচ্ছে যে গডেসদের ভূমি, বা এটা আর আমরা তো জানি যে কালী হচ্ছে মানে একটা গডেস, তো এটা হচ্ছে মানে কালীর ভূমি মানে বা কলকাতা, বা এর নামটা এইটা হচ্ছে আর একটা রিজন হতে পারে। সো আমরা এটা দেখলাম একটা। এখন যদি আমরা আরেকটু চলে আসি আমাদের দক্ষিণ দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাম যেটা আমরা খুব মানে আশ্চর্য হওয়ার মতো একটা নাম। এই যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এটা ঠিক মানে চিটাগাং মানে কি বলে চিটাগাং না, কিন্তু যে মনে হচ্ছে যে চিটাগাং হিসাবে এটা করছে। এখন এটা তো বুঝতে হবে যে যেহেতু তারা তো লোকাল ডায়ালেক্ট সম্পর্কে জানতো না ইংরেজরা, এবং তারা তাদের করে, তো ফলে নামের বানানগুলা এক ভাবে এসেছে। তারপরে সেম ভাবে আমরা যদি এখন দেখি তারপরে আরেকটা ব্যাপার যেটা বলতে চাই যে নর্মালি যে আরেকটা রুট ছিল যে তারা ইউজ করতো, বিশেষ করে পর্তুগিজরা ইউজ করতো, সেটা হচ্ছে যে এই চিটাগাং হয়ে এই মানে মেঘনা নদী ধরে যে ঢাকাতে যাওয়া, এই যে ঢাকা মানে ঢাকা যেটা এই যে এটা বলছি, তারা এই রুটটা ইউজ করতো। এবং এই রুটটা আসলে মানে নদীপথ হিসাবে ইউজ মানে করা হতো, কারণ ওরা যেটা করতো যে চিটাগাংয়ে তাদের জাহাজগুলা রেখে তারপর ছোট ছোট নৌকা বা বোটে করে যে তারা ঢাকাতে যেত, যেহেতু মানে ঢাকার এই যে মেঘনার যে নদীর যে নাব্যতা অতটা ছিল না।
এবং এই কারণেই দেখা যায় যে এই ম্যাপটা আসলে যেটা মূলত হাইড্রোলজিক্যাল পার্সপেক্টিভ এটা তৈরি করা, যে নদীর নাব্যতা এবং নদীর দিকগুলা কি সেভাবে এটাকে তুলে ধরা হয়েছে। সো আমরা এখন চলে যাই যে ঢাকাটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে মানে যেটা মানে বোঝা যাচ্ছে যে মানে আমরা যে ঢাকাটা কিন্তু তাহলে এখনো মানে এই ম্যাপের মাধ্যমে বোঝা যায় যে ঢাকাটা কিন্তু অনেক আগে ছিল রাদার দেন কলকাতা। কলকাতা হয়তো নামটাও তখন ছিল না, কিন্তু হুগলি বলেন বা বলেন এইটা কিন্তু ঢাকার কন্টেম্পোরারি, কারণ ঢাকাতেও কিন্তু প্রথম পর্তুগিজরা এসে তারা থেকেছে এবং তারপরে আর্মানিরা এসেছে, আর্মানি টোলা হিসাবে যে জায়গাগুলা মানে এটা। তো ঢাকার নামেরও একটা বিশেষত্ব আছে, যে সবাই বলে যে ঢাকা হচ্ছে আসলে ঢাকেশ্বরী মন্দির, যেটা সেটার থেকেই নামটা ঢাকা হয়েছে, এটা একটা কথা। আর একটা মানে আর একটা সোর্স আছে, সেখানে বলা হয় যে ঢাকার নামটা আসলে এসেছে, এটা ঢাক্কা বলে একটা মানে পার্সি শব্দ আছে, সে এটা স্পেলটা হচ্ছে DHAKK ঢাক্কা। এটা এই পার্সি শব্দটা, এটা হচ্ছে একটা কি বলে কাশ্মীরি একটা ডায়ালেক্টে এই জিনিসটা পাওয়া গেছে, এবং ওই ডাক্কার মিনিংটা হচ্ছে আপনার কি বলে গার্ড হাউস। মানে তো ফলে মানে ঢাকার নামটা আসলে কিভাবে হয়েছে, কারণ আমরা যদি দেখি ঢাকাটা এখানে, তারপরে এখানে আছে আমরা জানি যে ঢাকা ছাড়াও আমাদের এখানে সবচেয়ে পুরনো যেটা যে সোনারগাঁ যেটা, তারপরে আমরা বিক্রমপুর, যেটা বিক্রমপুরটা হচ্ছে যে সামাও এখানে। তো এই নামটা হওয়ার কারণটা হচ্ছে একমাত্র যে এই পাশ থেকে কেউ যদি মানে ঢাকায় আসতে মানে এই অঞ্চলে যদি আসতে চায়, মানে আসতে গেলে তাকে কিন্তু প্রথমেই ঢাকায় আসতে হবে, তারপরে তাকে শুনে যেতে হবে সোনারগাঁ বা বিক্রমপুরে। সো ঢাকার নামটা যে ওয়াচ হাউস যে নামটা, সেটা থেকে যেটা রিলেটেড খুব সম্ভবত সেটা একটা কারণ হতে পারে, কারণ এই যে ঢাকা যে এটাও আপনার কি বলে মোগলদের যে আইনি যে আকবর যে বইটা, সেখানেও কিন্তু এই নামটা পাওয়া যায়। সো এটা আর একটা কারণ। এখন যদি আমরা আরেকটু নিচের দিকে চলে আসি, তাহলে আমরা কিছু দেখতে পারবো। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, যে এখানে দেখুন একটা নাম আছে, এটা গুলা এখানটা সবকিছুর জন্য হয়তো ঢেকে গেছে। এখানে কিন্তু চাঁদপুরের নামটা কিন্তু উল্লেখ করা আছে, এই যে এখানটা চাঁদপুর, এখানে কিন্তু চাঁদপুর নামে একটা জায়গা, মানে যেটা আমরা এখনো জানি চাঁদপুর, সেটা এখানে আছে এবং স্পেলটাও ঠিক মতো। তারপরে যদি আমরা দেখি আর একটা নিচে ডানের দিকে, এখানে ফাতাপুর বলে একটা জায়গার কথা বলছে, যেটা আমার জানা মতে যে আসলে এটা ফরিদপুরটাকে তারা স্পেল করতে ফাতাপুর হিসাবে তারা এখানে মেনশন করেছে। তারপরে আরেকটা যদি নাম ঠিক দেখেন, যে ফরিদপুরের ঠিক নিচেই এখানে হচ্ছে যে জাফর, মানে JEFFOR, জাফর বলে একটা কথা বলছে। তো এইটা জাফরটা হয়তো মানে ডায়ালেকটিক্যাল যদি চিন্তা করেন, তাহলে অনেকটা আমাদের যশোর বা এরকম মানে ভাবে এটা হতে পারে। সো এই কনটেক্সটে আমরা যদি চিন্তা করি, তাহলে হয়তো ঢাকা খুলনার যে আমাদের খুলনার যে অবস্থানটা, সেটা হয়তো হতে পারে সামহাও মানে ঠিক এই জায়গাটায়, মানে এই জায়গাটা হয়তো এখন মানে যদি আমি এই ম্যাপটাকে আমি মোটামুটি এটা মানে এখনকার ম্যাপের সাথে ফেলানো হয়েছে, আমরা যদি একটু টগল করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে মানে খুলনাটা কিন্তু মোটামুটি ওই ম্যাপটার কাছাকাছি আছে। আমি আগে পিছিয়ে করে দেখালাম। সো এই ম্যাপটার বিশেষত্ব হচ্ছে এই কারণটাই যে যেহেতু ইংরেজরা এখানে ব্যবসা করতে এসেছে এবং তারা সব শহরগুলোকে অ্যাক্সেস করতে চাইছে নদীর মাধ্যমে, সো তারা নদীর ম্যাপিং গুলা করেছে এবং তার জন্য হাইড্রোগ্রাফিকের যে ডেসক্রিপশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাপে ফুটে উঠেছে। আর সবচেয়ে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই ম্যাপটা কিন্তু শুধুমাত্র এখানে না, এই ম্যাপটা আপনার একদম পাটনা পর্যন্ত চলে গেছে। সো তারা গঙ্গা যে মানে নদী যেটা, সে পুরা নদীটা কিন্তু তারা ম্যাপিং করেছে এর মাধ্যমে, এবং এখানে অনেক শহর যেমন সিলেট বলেন, তারপরে অন্যান্য সবগুলোই কিন্তু মোটামুটি ভালোভাবেই তারা আইডেন্টিফাই করেছে এবং ডিপিক্ট করেছে।
ধন্যবাদ। আমরা অনেক অজানা তথ্য জানলাম, তাই তো? লিখন ভাই কিছু বলবেন নাকি এরপরে? একটা জিনিস যে এখনো আমরা খুলনাকে পাইনি আর কি, এইটা একটা বিষয় যে 1707-এর ম্যাপিং এ খুলনার অবস্থানটি হয়তো আমরা ধারণা করছি যে যশোর যদি সেটি ওই জাফরটি যদি যশোর হিসেবে যদি চিহ্নিত হয়ে থাকে বা যশোর নামটি আসার ক্ষেত্রে, তো আমরা আমরা অপেক্ষা করছি আসলে খুলনা আমরা কখন আসলে চিহ্নিত করছি আর কি প্রথম মাসে। বোঝা যাচ্ছে যে 1707 পর্যন্ত এইখানকার এই জনপদটির ম্যাপিংটি সেভাবে হয়নি, অথবা খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে ছিল না সেই অর্থেই, কারণ প্রয়োজনের স্বার্থেই ম্যাপিং গুলো হয়, তাদের বাণিজ্যের স্বার্থে সেই সেই জায়গা থেকেই ম্যাপিং গুলো হয়েছে। যাই হোক, আমরা অপেক্ষা করছি সোহেলের কাছ থেকে। হ্যাঁ, আমরা এই পরে যাওয়ার আগেই দেখি যে আমাদের সঙ্গে প্রচুর দর্শক আছে, তারা আমাদের ডক্টর সোহেলকে ধন্যবাদ দিচ্ছেন এবং এত অজানা তথ্য আমরা যে জানতে পারছি সেই বিষয়ে তারা খুবই আগ্রহ প্রকাশ করছে। আমি যদি প্রথম ম্যাপটা থেকে যাই, যে এই যে কালকাটা থেকে ক্যালকাটা বা কলকাতা, এই যে শব্দের যে বিন্যাস এবং জাফর যদি হয় যশোর, তাহলে আমি জানি না পরের ম্যাপে খুলনা কোন নামে আছে আসলে। ডক্টর সোহেল, আপনি এবার কত সালের ম্যাপে যাবেন? আচ্ছা, ধন্যবাদ নিগার এবং লিখন ভাই। আমি এই পরের যে ম্যাপটা দেখাবো এটা হচ্ছে 1716 সালেরও ম্যাপ, এবং এইখানে কি খুলনা আছে? এখানে না, এই ম্যাপটাতে খুলনা নাই, কিন্তু এটার একটা বিশেষত্ব এই কারণে যে এখানেও খুলনাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু এইটাকে দেওয়ার আর একটা কারণ হচ্ছে যে এটাকে আসলে দেখানো যে মানে ইংরেজরা যে যখন আমাদের এখানে এসেছে এবং তারা যে এসেছে শুধুমাত্র মানে কি বলে নতুন এলাকাকে আবিষ্কার করার জন্য, এবং তারা যে এসেছে এখানে তাদের অনেক মানে সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল যে তারা এখানে কিভাবে এসে রাজত্ব করবে এবং কিভাবে করবে, এবং তার জন্য কিন্তু এই ম্যাপগুলো তারা তৈরি করেছে এবং এর জন্য কিন্তু তারা প্রচন্ড এফোর্ট দিয়েছে। যেমন আমি এই ম্যাপটা পেয়েছি, এইটাও নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে পাওয়া, এবং এইটা হচ্ছে দেখাচ্ছে যে 1736 সালে ইন্ডিয়াতে তখন মানে ব্রিটিশদের যে বিভিন্ন সেটেলমেন্ট ছিল, শুধুমাত্র ব্রিটিশ না, মানে অল ইউরোপিয়ানদের, যে পর্তুগিজ বলেন ফ্রেঞ্চ বলেন, যে তাদের যে বিভিন্ন যে সেটেলমেন্ট ফ্যাক্টরি, তারপরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকাগুলো ছিল, কারণ তখনও কিন্তু তারা এখানে এসে তখনকার লোকাল যে নবাব বা মোগলদের সাথে চুক্তি করে তাদের সাথে একটা এগ্রিমেন্ট করে তারা কিন্তু অ্যাজ এ সেকেন্ডারি হিসাবে তারা এখানে অবস্থান করত এবং তারা ট্যাক্স পে করতো করে সেগুলো করতো। সো এই ম্যাপটা থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে মানে তখন এই আমাদের বাংলাতে তাদের ইংরেজদের কি কি স্থাপনা ছিল এবং তারা কিভাবে করেছে। সো এই ম্যাপটাতে আমরা যদি আবারও দেখি যে সেটাই দেখা যায় যে এটাও তারা সায়েন্টিফিকলি তৈরি করেছে। এই যে এখানে যে ডাবল যে লাইনটা আমি দেখতে পাচ্ছি মাঝখান থেকে, আমি আবার হাইলাইট করছি যে এটা আসলে অ্যাজ এ ম্যাপ মেকার হিসেবে অবশ্যই যে এটা তারা কিন্তু টপিক অফ ক্যান্সারটাকে তারা করেছে, হাইলাইট করেছে, মানে যে তারা যে ম্যাপটা তৈরি করেছে এটা তারা অক্ষাংশ দ্রাঘিমাংশ এবং আদার যে কম্পাস বা আদার যে থিওরালাইট ইউজ করে তারা ম্যাপ গুলো করেছে। সো এই ম্যাপটাতে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি খুলনার ক্যালকাটার অবস্থানটা পাওয়া যাচ্ছে, এবং ক্যালকাটাটা যেহেতু পাওয়া যাচ্ছে মানে শুধু ক্যালকাটা না, তো মানে ক্যালকাটা থেকে ওরা যে ফোর্টিফাইড করার জন্য ফোর্ট উইলিয়াম বলে যেটা তারা তৈরি করেছিল একটা ফোর্ট, সেটাও তারা এখানে আছে, এবং হুগলিটাও মোটামুটি পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে। সো তারপরে এখানটা দেখা যায় যে আমরা দেখতে পাবো যে ঢাকাকেও কিন্তু তারা করেছে, এবং ঢাকাতে যে একটা ফ্যাক্টরি ছিল যে ঢাকা E&D ফ্যাক্টরি, সেটাও তারা করেছে। এবং আরেকটা যে জিনিসটা এখানে যে আমরা দেখতে পাচ্ছি উডেসি বলে একটা জায়গার কথা এখানে তারা উল্লেখ করেছে, আমি একটু হাইলাইট করছি এটা, যে উডেসিয়া বলে যে এটা আসলে যেটা বলা হতো যে এটা একটা সোয়াম্পি ল্যান্ড, মানে বা এটা আছে এর পরবর্তী ম্যাপে আমরা কথা দেখবো, সেখানে আছে বাখলা বলে একটা জায়গার কথা উল্লেখ করেছে, সেইটা হচ্ছে এই উডেসিয়াকে বলা হয়। এবং সেম ভাবে যে চিটাগাংটাও এখানে তারা মেনশন করেছে এবং চিটাগাং হিসাবে। সো এই ম্যাপটাতেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা তো খুলনাকে ঠিকই এখনো আবিষ্কার করতে পারিনি, কিন্তু আমরা বুঝতে পারছি যে খুলনা
তো আসলে যেটা হচ্ছে যে কোন কোন এলাকা থেকে এটা ইনফ্লুয়েন্স পেয়েছে, যে মূলত পশ্চিমবঙ্গ এবং ঢাকা কেন্দ্রিক এবং চিটাগাং এবং তার এর মাঝামাঝি একটা মানে সেটেলমেন্ট হিসাবে মানে ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু যেটা এখনো পর্যন্ত 1636 পর্যন্ত সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। আচ্ছা, একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম যে 1707 থেকে 1736 মানে 29 বছরের মধ্যে হয়তো মাঝখানে আরো অনেক ম্যাপ হয়তো ছিল যেগুলো হয়তো আমরা ম্যানেজ করতে পারিনি। এই যে নামের কিন্তু আস্তে আস্তে পরিবর্তন দেখতে পাচ্ছি, যেমন 1707 সালে চিটাগাং এর নাম এক্স দিয়েছিল, হ্যাঁ, এখন কিন্তু চট্টগ্রাম চিটাগাং হিসেবে আসছে। তো এই যে মানে ওরা কি তাহলে মানে এই 29 বছরের ভিতরেই তারা কিন্তু অনেকটা মানুষের মধ্যে ঢুকে গেছে, ভাষা সম্পর্কে অকেবল হয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই ম্যাপে বিন্যাস তো আছে, তাই তো রিকুল ভাই? আমার তো তাই মনে হলো। অবশ্যই ইন্ডিকেট করে। একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি 1707 ম্যাপে দেখলাম, আমার নজরটা বে অফ বেঙ্গলের দিকেই সবসময় ছিল। তো সেখানে আমরা যে সুবে বাঙ্গালা বা বাঙ্গালা শব্দের যে চর্চা আর দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে চিহ্নিত করার যেইভাবে উচ্চারণ, অনেকটা ইংরেজিটা সেইভাবেই লেখা, যে বে অফ বেঙ্গালা এরকম করে লেখা ছিল। কিন্তু এখনকার ম্যাপে পরবর্তী যে উচ্চারণ যেটি ইংরেজরা করে এবং সেটি শিক্ষিত জনগোষ্ঠী ওটি অনুসরণ করেছে, বেঙ্গল, বাঙ্গালা বেঙ্গল হয়ে যাওয়া, সেটিও একটা তার কি বলা যায় যে এই বিবর্তনটি বোঝা যাচ্ছে। আর এই ম্যাপটিতে যশোর চিহ্নিত না হলেও মুরালি চিহ্নিত করা আছে, অতএব মুরালির অবস্থান থেকে আমরা খুলনার অবস্থানটা আসলে বুঝে নিতে পারি, যে হয়তো নাম হিসেবে আসেনি কিন্তু ম্যাপিং এ ওই ওই ভূখণ্ডটি আছে। আচ্ছা সোহেল, আমার একটু ছোট্ট প্রশ্ন ছিল যে আপনি বলছেন যে ওরা অনেক কারখানা কলকারখানা স্থাপন করছিল, এগুলো কি নীল কলকারখানা না অন্য জুট বা অন্য কিছু? হ্যাঁ, না, মূলত ওরা যেটা ছিল যে নীল নীল চাষটাই কেন্দ্র করে যে নীল প্রসেসিং যে সেটা ওটা করেছে, এবং তারা আরেকটা যেটা করেছে যে চিনি, বিশেষ করে আখ থেকে যে চিনি যে তৈরি করার যে ইটা, তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ওইটা করতো করে, এবং এটা তারা ইংল্যান্ডে পাঠাতো। মানে নীল এবং আখ এই দুইটা ছিল মূলত তাদের মানে মেন বাণিজ্য। আর একটা বাণিজ্য যেটা পর্তুগিজরা করতো সেটা হচ্ছে যে লবণ, তারা এখান থেকে লবণ তৈরি করতো করে এবং এগুলা মানে নিয়ে যেত, মানে সেরকম একটা ই ছিল যে মূলত এই বাণিজ্যগুলো। এবং সবচেয়ে আর একটা ব্যাপার হচ্ছে যে এই বাণিজ্য ছাড়া আর একটা যেটা ছিল যে এই মানে কি বলে যে স্লেভারি, মানে স্লেভারি কিন্তু আমাদের এই মানে সাবকন্টিনেন্টে কিন্তু ছিল, মানে এখনো পর্যন্ত ওইটার কোনো মানে আমার জানা মতে কোনো অথেন্টিক, ওই যে অনেকে তো ক্যাবিন ক্রু হিসেবে চলে যেত, তাই না? হ্যাঁ, কিন্তু ক্যাবিন ক্রুটা তো ওখানে একটু ভালো অর্থে, কিন্তু মানে তার থেকে আরো অনেক মানে যেটা যে আসলে স্লেভারি যেটা যে সেটা কিন্তু সেটা কিন্তু আমাদের এখানে ছিল। মানে বাংলা থেকে যে শুধুমাত্র যে আমরা মনে করি যে অনেক বলি যে আফ্রিকা থেকে বা অন্য জায়গা থেকে যে নিয়ে গেছে, না, বাংলা থেকেও হয়েছে, হয়তো সেগুলা খুব মানে কি বলে রেকর্ডে নাই বা মানে কেউ হয়তো ওরকম ভাবে রিসার্চ করেনি, কিন্তু আমার কাছে মনে হয় যে ওইটা একটা অবশ্যই একটা। আচ্ছা, এই বিষয়ে ছোট্ট একটু আমি অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন লন্ডনে ছিলাম, লন্ডনের প্রতিটি রেসিডেন্সির মানে যে বাড়িগুলো সেগুলো 150-200 বছরের পুরনো। তো ওরকম যে বাঙালি পাড়া যেটা আছে হোয়াইট চ্যাপেল, তো ওখানে কিছু মানুষের পরিচয় হয়েছিল, তখন তারা বলছে যে আমার দাদার আগে মানে বাবা তারা চলে আসছেন এখানে, মানে তো 4টা জেনারেশন। তখন আমরা বলছি কি হিসেবে আসছেন, তখন তো তারা ইংরেজিও জানতো না, ওকে না জাহাজে করে চলে আসছে। তো জাহাজে করে এসে তারা হচ্ছে এখন আমি এটা বুঝতে পারছি যে আসলে এটা জাহাজে করে চলে আসা বা না ধরে নিয়ে আসা হয়েছিল, সেটা আসলে তথ্যগুলো আমরা জানি না, এরকম হতে পারে একটা বিষয়। আচ্ছা, এরপর আমরা যাব তৃতীয় ম্যাপটায়। এটা কত সালের ম্যাপে আমরা এবার যাব? এটা হচ্ছে 1794 সালের ম্যাপ এটা, এবং এটা তৈরি করেছে মেজর জেমস রেনেল, এবং এটা হচ্ছে সবচেয়ে মানে কি বলে প্রাচীন এবং ডিটেলড ম্যাপ অফ মানে সাউথ কন্টিনেন্ট। মানে আমি এখন এইটার কথা বলার আগে আমি জেমস রেনেল সম্পর্কে কিছু বলতে চাই, এবং সেটা হচ্ছে আমি উইকিপিডিয়াতে যে ইনফরমেশনটা পেয়েছি সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি। এই মেজর জেমস রেনেল ইনি প্রথমে আপনার এসেছিল মানে একজন ইংলিশ মানে সরি সাবকন্টিনেন্টে প্রায় 10 বছর যাবত উনি কাজ করেছেন, এবং উনি একজন জিওগ্রাফার, হিস্টোরিয়ান এবং ম্যাপ সার্ভেয়ার ছিল।
আর যেহেতু সে সামরিক মানে বাহিনীতে ছিল, তার সবসময় একটা মানে ইচ্ছা বা মানে আগ্রহ ছিল যে সামরিক দৃষ্টিকোণ থেকে কোনো জায়গার ম্যাপ তৈরি করা, এবং সেটা হচ্ছে যে মূলত দেখা যে কোনখান থেকে অ্যাক্সেস করা যেতে পারে, কোথা থেকে যাওয়া যেতে পারে, এবং সেই পার্সপেক্টিভে সে ম্যাপিং গুলো করার চেষ্টা করেছে। এবং আমরা জানি যে আগে বলেছে যে ইংরেজরা এখানে এসেছে, কিন্তু তাদের কিন্তু একটা লং টার্ম প্ল্যান ছিল যে তারা এখানে থাকবে। অতএব এর জন্য তারা যেটা করেছে, জেমস রেনেলকে তারা এখানকার সার্ভেয়ার জেনারেল হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে নিযুক্ত করে, এবং সে প্রতিটা মানে কি বলে সাবকন্টিনেন্ট সব জায়গায় ঘুরে ঘুরে এবং ফিল্ডের লোক দিয়ে সে এই ম্যাপ গুলো তৈরি করে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে সেই মেজর রেনেলের হেড অফিসটা কিন্তু আসলে ঢাকাতে ছিল। সে কিন্তু ঢাকাতে বেস করে কাজ করেছে, এবং গ্র্যাজুয়ালি সে মানে বিভিন্ন এলাকাতে তার লোক পাঠিয়ে তারপরে সে নিজে যে অনেক জায়গায় কাজ করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, সে যখন প্রথম ম্যাপ শুরু করে তখন সে ভুটানের ওখানে যে পানিপথে যে ওখানে সে একটা বিশাল মানে কি বলে ডাকাতদের কবলে পড়ে, এবং সেখানে সে খুব মারাত্মকভাবে আহত হয়। আহত হওয়ার পরে তারপরে সে তার কাজ চালিয়ে যায়। এটা হচ্ছে গেল। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে সে যেহেতু সামরিক বাহিনীতে ছিল এবং একজন সে জিওগ্রাফার, সে কিন্তু জানতো কিভাবে সার্ভে করতে হয়, কিভাবে ম্যাপ তৈরি করতে হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে একটা জিনিস ইউজ করতে, সেটা হচ্ছে আমরা এখন সবাই জানি, মানে বিশেষ করে যারা ম্যাপের সাথে যুক্ত তারা জানি যে একটা মানে সাইকেল চালিয়ে গেলে যে আপনি কত দূর গেলেন সেটা আপনি জানতে পারেন। এটাকে বলা হয় প্র্যাম্বুলার বলে একটা মেকানিজম, যে টেপ ফিতা বা চেন ছাড়াও ওইটা দিয়ে খুব কুইকলি মাপা যায়। সে এই জিনিসটা ইউজ করে সে এগুলা ম্যাপিং গুলা করেছে এবং সেই এলাকাতে এগুলা করেছে। সো এই পার্সপেক্টিভে এবং এই যে আমি ডেসক্রিপশনটা দিলাম, এই ডেসক্রিপশনটা কিন্তু আপনারা এখন এই ম্যাপ গুলাতে দেখতে পারবেন যে আসলে মানে কি। যে প্রথমে আমি চলে আসি, আমি এই যে এখন আমি ইনসেটে আমি মানে এখনকার যে নামগুলা যেগুলা মানে আমরা যেগুলা নামে চিনি সেইগুলো আমি দিয়েছি, পাশাপাশি রেনেলের ম্যাপে যে নামগুলো আছে সেইগুলা দেখুন। তো প্রথমে এটা দেখুন যে খুলনার স্পেলিংটা সে কিভাবে করেছে। এটাকে বলেছে সে চুলনা, CULNNH, মানে চুলনা হিসাবে করেছে। আর আরেকটা মজার ইন্টারেস্টিং থিং যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আমি আগে যেহেতু ডিসক্রাইব করেছি যে খুলনা শহরের অবস্থানটা হচ্ছে যে নদীর মানে এই যে রূপসা নদী এবং ভৈরব নদীর মানে পশ্চিম পারে সংযোগস্থল, রূপসা ভৈরবের সংযোগস্থল এরকম কিছু। সংযোগস্থলের মানে আমাদের মানে এখনকার যে শহর সেটা হচ্ছে যে সংযোগস্থলের পশ্চিম পাশে, কিন্তু সে আইডেন্টিফাই করেছে এই জায়গাটাকে মানে পূর্ব দিকে। সো এটা ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। এখন মানে আমাদের মানে প্রথম কোশ্চেন হচ্ছে কি সে কি এটা মানে ম্যাপিং এ ভুল করেছে না আদৌ এটা খুলনার মানে স্থান। আমরা এটা নিয়ে পরবর্তীতে আমরা এটা নিয়ে গবেষণা করব এবং আমরা দেখাবো যে এটা কিভাবে হয়েছে। এখন আমরা যদি একটু মানে আরো দেখি মানে বিভিন্ন জায়গায়, যে আমরা যদি এখন চলে আসি মানে পশ্চিম দিকে, আপনারা দেখুন আমি যে পয়েন্টটা এখানে মার্ক করেছি এটা হচ্ছে যে বাগেরহাট, এবং বাগেরহাটটাকে সে মানে তারা কিভাবে চিহ্নিত করেছে। বাগেরহাটের নামটা দিয়েছে রায়নাবাদ বলে যে এটা, এবং এই রায়নাবাদটা হচ্ছে যেটা আপনার মানে লিখন ভাই একটু আগে বললেন যে তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা এই যে বলেন এই ম্যাপ গুলো করার সময় কিন্তু তারা এই আইনি আকবর তারপরে আদর যে ইগুলো আছে তারা কিন্তু ওই ইনফরমেশন গুলো আস্তে আস্তে করে তারা ইনফরমেশন গ্যাদার করছে এবং সেইগুলো থেকে কিন্তু তারা এগুলা ছিল। তো সো বাগেরহাটের আগের নাম ছিল রায়নাবাদ, সেই হিসাবে মানে করতে পারি। সো সেম ভাবে যদি আমরা যাই, এখানে যদি আমরা দেখি মানে আরেকটু ডান দিকে মানে খুলনা শহরের কাছে যে খালিশপুর বলে যে জায়গাটা আমরা সবাই জানি, যে খালিশপুরটাও কিন্তু সে আইডেন্টিফাই করেছে। এখানে কিন্তু ডেফিনেটলি মানে একটা ডিফারেন্ট মানে স্পেলিং, যে খালিশপুরটা এটা এখানে আছে। তারপর সেম ভাবে এখানে হচ্ছে আপনার বেলফুলিয়া বলে যে আমরা যে জানি যে জায়গাটা যেটা এখন আসলে রাজাপুর, সেটাও সে এই ম্যাপটাতে চিহ্নিত করা হয়েছে। এবং আমরা যদি আস্তে আস্তে
মানে আরেকটু দিকে যেতে থাকি, আরেকটু কি বলে উত্তর দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে দেখুন এখানে কিন্তু সে গোপালগঞ্জও কিন্তু এখানে এই ম্যাপে পাওয়া যাচ্ছে। 1794 সালে কিন্তু গোপালগঞ্জ বলে যে জায়গাটা, সেটা আইডেন্টিফাই করা হচ্ছে। তারপরে কালিয়া যে যে জায়গাটা, মানে আমরা এখন কালিয়া বলে জানি, সে ওটাকে কালিয়া বলে আইডেন্টিফাই করেছে, কিন্তু CALLA মানে ডিফারেন্ট ডায়ালেক্টে ইউজ করেছে। সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে যে লিখন ভাই একটু আগে বললেন যে মুরালির যে ব্যাপারটা, এখানে দেখুন মুরালিটাকে সে কিন্তু খুব ভালো মতো হাইলাইট করে এটাকে দেখিয়েছে মুরালি বলে, যে এবং এটা একটা মানে কারণও আছে যে মুরালিটা কিন্তু মানে যশোরের আগে একটা সেটেলমেন্ট, এবং এটা কিন্তু ইংরেজরা তারা এটা তাদের কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ শহর হিসাবে তারা এটা কি ইউজ করতো, এবং এখানে কিন্তু তাদের নীলকরদের মানে নীলের কারখানা ছিল এবং আরো অন্যান্য ছিল, এবং এখানে কিন্তু যশোর নামটাও আছে। যশোরটা একটু যদি আমরা দেখি যে মুরালির থেকে ঠিক একটু উপরে যে যশোর যে যে এইটা সেটা এখানে আইডেন্টিফাই করা হয়েছে। সো আরেকটা ইন্টারেস্টিং থিং যেটা এই ম্যাপে আমরা পাবো, সেটা হচ্ছে যে আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই লোহাগড়া যে আমরা যে জায়গাটা জানি, এখানে একটা একটা মানে এখানে তারা বলছে যে এই জায়গাটা হচ্ছে কলনা, COLNA, কলনা বলে একটা জায়গা, সেটাকে আইডেন্টিফাই করেছে, এবং সেটাকে মানে এখন হচ্ছে যেটা আমাদের লোহাগড়া ঠিক সেটার কাছাকাছি। এবং এইটা সম্পর্কে আমার অতটা জানা নাই, কিন্তু আমার যতটা আন্দাজ করতে পারি যে যেহেতু এই অঞ্চলটা খুবই নদী বিদ্যুৎ অঞ্চল ছিল এবং খুব নদীর ভাঙনের জন্য, এবং এই হয়তো কলনা যে জায়গাটা আসলে তখন হয়তো এই জায়গাটা মানে কি বলে এই শহরটা হয়তো ছিল মানে শিফট করে গেছে, মানে শিফট করে এটা লোহাগড়া হয়েছে, কিন্তু কলনা বলে যে জায়গাটা সেটা হয়তো এখন আর নাই। মানে এটা নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে আরো অনেক গবেষণা করতে পারবো যে আসলে জিনিসটা কি হয়েছিল। আমি যেটা বললাম যে এই ম্যাপটা দেখুন যে 1794 সালের এই ম্যাপটাতে এত ডিটেল যে ইনফরমেশন গুলা যে পাওয়া গেছে, এবং এই ইনফরমেশন গুলার সবচেয়ে আরেকটা জিনিস আপনারা দেখেছেন সে মানে এই যে দাগগুলা যে আছে যে ডাবল লাইন, এই দাগগুলা দিয়ে কিন্তু তারা বোঝাতে চেয়েছে যে এটা হচ্ছে মানে রাস্তা, মানে যাতায়াতের রাস্তা। তারা যে শুধুমাত্র নদীপথ থেকে ইউজ করতো তা না, তারা যে এই মানে রাস্তাগুলোকে যে আইডেন্টিফাই করেছে। এবং ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আপনি যদি এই রাস্তাগুলোকে দেখেন, এখনকার রাস্তার সাথে কিন্তু তার একটা ভালো মিল আছে। আমি যদি এই ম্যাপটা আমি শুধু আমাদের বর্তমান ম্যাপগুলোর সাথে যদি একটু রেফারেন্স করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে যে এই যে আমরা যে যশোর রোড বলি বা যে যেগুলো আছে সেগুলোর সাথে কিন্তু বেশ ভালোভাবে এটা মিলে যায়। যে দেখুন যে মানে এই যে খুলনার যে রাস্তার যে এটা মোটামুটি অ্যালাইন হিসেবে আছে আর কি এটাই। সো এটা এই ম্যাপটা সম্পর্কে আমি একটু বলতে চাই যে সেটা হচ্ছে যে এই ম্যাপটা আমি আসলে কালেক্ট করেছি ডেভিড রামসিস কালেকশন থেকে। তার সম্পর্কে একটু কিছু বলা দরকার। সে হচ্ছে ডেভিড রামসিস হচ্ছে একজন আমেরিকান জিওগ্রাফার, এবং তার মানে ম্যাপিং এর প্রতি তার খুব আগ্রহ, এবং সে যেহেতু তার রিয়েল এস্টেটের ব্যবসাও ছিল, সে হচ্ছে যে একমাত্র মানে পৃথিবীতে এখনো পর্যন্ত যে তার মানে কালেকশনে প্রায় 100,000 ম্যাপ আছে। মানে এত বড় কালেকশন মানে পৃথিবীর আর অন্য কারো কাছে নাই যে সেইটা কালেক্ট করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং থিং হচ্ছে সে এই ম্যাপ গুলাকে খুব রিসেন্টলি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিকে দান করেছে, এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই ম্যাপ গুলাকে তারা এখন বিভিন্ন ভাবে এটা প্রকাশ করছে। এটা এখন গুগল ম্যাপেও এই ডেভিড রামসিস ম্যাপ গুলা পাওয়া যায়, এবং এই ঐতিহাসিক ম্যাপ গুলো আমি সেখান থেকে এই ম্যাপটা কালেক্ট করেছি। আচ্ছা,
খুবই ইন্টারেস্টিং লাগছে, কিন্তু আমাদের হাতেও বেশি সময় নেই। শুধু দর্শক, আমরা আমাদের এই যে মানচিত্রের খুলনার ইতিহাস, এই অনুষ্ঠানটাকে আমরা দুটি পর্বে ভাগ করেছি। হয়তো আজকে পর্বে আমরা 1947 পর্যন্ত আসতে পারবো না, কিন্তু এমন একটি সময় এসে আমরা অনুষ্ঠানটা শেষ করবো যাতে আপনারা পরবর্তী পর্বটাও দেখবেন আমাদের সঙ্গে। লিখন ভাই, আপনি যদি কিছু বলেন, এই পর্যন্ত যা যা তথ্য আমরা পেলাম, তারপরে আমরা শেষ বা আরো দুটি বোধহয় ম্যাপ আপনি দেখাবেন ডক্টর সোহেল, তারপরে আমরা এই পর্বের ইতি টানবো। নিঃসন্দেহে অত্যন্ত চিত্তাকর্ষক আলোচনা এবং আগ্রহ উদ্দীপক, কারণ আমি মনে করি যে এইভাবে খুলনা শহরকে বা খুলনার অবস্থানকে, খুলনা জনপদটিকে চেনার ক্ষেত্রে ডক্টর সোহেল যে পরিশ্রম করেছেন, বিশেষ করে যেসব সোর্স থেকে তিনি ম্যাপগুলো এনেছেন, আমরা বিভিন্ন ইতিহাসের বইয়ে একরকম ভাবে ড্র করা ম্যাপ দেখতে পাই, এবং সেগুলোতে আসলে অনেক সময় অনেক কিছুই বিজ্ঞানসম্মত ভাবে চিহ্নিত হয় না। কিন্তু শেষের ম্যাপটিকে আমার যথেষ্ট মনে হয়েছে, যেটা যে একটা অনেক সুচিহ্নিত বিভিন্ন জায়গাগুলো, এবং বিশেষ করে সড়ক পথ, নৌপথ এবং জনপথগুলো যেভাবে চিহ্নিত, অত্যন্ত যত্নের সাথে সেই ম্যাপটি করা হয়েছে। এবং সেই ম্যাপটি যিনি সংরক্ষণ করেছেন বা যে প্রতিষ্ঠান সংরক্ষণ করেছেন, সেটি আজকে আমাদের পৃথিবীর কোন প্রান্তে এসে এক জনপদের মানুষের জানবার জায়গাটা উন্মোচন করে দিল। এই ধরনের মানুষের সংরক্ষণের কারণে এটা সম্ভব হয়েছে, এবং ডক্টর সোহেলের মতো অনুসন্ধিৎসু মানুষের কারণেই আমরা জানতে পারছি। এবং আমার কাছে অনেক একাডেমিক আলোচনা মনে হচ্ছে, যেটা আসলে খুব জরুরি, অনেক বেশি ধোঁয়াশাপূর্ণ ইতিহাস চর্চার চেয়ে, বা অনেক ক্ষেত্রে অনেক সময় খুব বেশি পলিটিক্যাল হিস্ট্রি তো লেখা হয় আমাদের দেশের ইতিহাসে, যেই করেন এক ধরনের রাজনৈতিক জায়গা থেকে, দৃষ্টিভঙ্গি থেকে করেন। তো এই আলোচনায় আর সেই অবকাশটুকু নাই, অন্তত ভূখণ্ডের ব্যাপার। অতএব এখানে আমরা আরো আগ্রহ নিয়ে থাকবো, যেহেতু খুলনার সাথে সুন্দরবন সংযুক্ত আছে। এখনকার কোনো ম্যাপেই সুন্দরবনের সেইভাবে ভূখণ্ডটিকে অবস্থান আমরা বুঝতে পারি, কিন্তু চিহ্নিত করা নাই। সেগুলো জানার অপেক্ষায় আমরা থাকবো। তো কখন আসলে ইংরেজদের বিবেচনায় সুন্দরবন আসে, যেহেতু আমাদের এখানকার স্বদেশীদের দ্বারা তৈরি করা ম্যাপ আসলে আমাদের কাছে আর সহজলভ্য নাই। নিশ্চয়ই সেই সময় এখানকার মানুষেরা এক ধরনের ম্যাপিং তো করেছেই, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করেছে। আমাদের এখানেও মাঝিরা ছিল বা পরিব্রাজকরা ছিল। যাই হোক, আমরা অপেক্ষায় থাকবো সামনের ম্যাপগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু বলে নিই, এই যে ম্যাপগুলো আমরা দেখালেন সোহেল, আমার কেন যদি মনে হচ্ছে যে এই জাতীয় ম্যাপ যখন ওরা করেছিল, বিশেষ করে ইংরেজ সরকার বা ব্রিটিশ রাজরা, একটা তো তাদের ব্যবসাকে আরো সুদূর প্রসারী করা, অর্থনীতিকে বুনিয়াদকে আরো হচ্ছে গিয়ে মানে শক্তিশালী করা, কিন্তু আমার মনে হচ্ছে এর সঙ্গে সঙ্গে বোধহয় একটা ছিল ক্ষমতা কেন্দ্রিকতা। মানে তাদের ক্ষমতা যাতে এই আমাদের পুরো ভারতবর্ষের আনাচে কানাচে তারা যাতে ক্ষমতাকে প্র্যাকটিস করতে পারে, এইটার একটা বড় বিষয় কিন্তু এই ম্যাপগুলো আমার কেন জানি মনে হচ্ছে। অর্থাৎ পলিটিক্সকে সে কন্ট্রোল করার জন্য এই ম্যাপগুলো তারা তৈরি করেছে। আমি যদি ভুল না বলে থাকি। সোহেল, কি বলেন? না, আমি তো মানে প্রতিবারই বলার সময় চেষ্টা করেছি যে আসলে যেটা যে এই যে ম্যাপিং করার জন্য যে পরিমাণে পরিশ্রম, যে পরিমাণে মানে এগুলো তো আসলে মানে খরচও আছে, তাই না? যে তারা এগুলো শুধুমাত্র করেছে এই কারণে যে তাদের কিন্তু সুদূরপ্রসারী প্ল্যান ছিল, যে তারা এখানে এসে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করবে না, মানে করবে, এবং এখান থেকে যে তারা যে মানে যেগুলো নিবে সেগুলো যে তাদের লাভ হতে পারে, সেই জন্যই কিন্তু তারা সুদূরপ্রসারী এই প্ল্যান করে এইগুলো করেছে। আদারওয়াইজ কেউ যদি একজন পর্যটক হয়, সে কিন্তু এসে এত ডিটেল ম্যাপ বা এত পরিশ্রম করে কিন্তু এগুলো করবে না। তো মানে এই ম্যাপিং গুলোর মাধ্যমে আর একটা মানে কি বলে ইনডাইরেক্ট ইনফরমেশন এটা পাওয়া যায়, যে আসলে যে তারা এই পরিশ্রম গুলো করেছে শুধুমাত্র যেটা বলেন যে শুধুমাত্র পলিটিক্যাল না, অর্থনৈতিক এবং সামাজিক যেভাবে যে জায়গাগুলোকে যারা ইনফ্লুয়েন্স করতে পারে সেটাই। তো আমি এখন যেহেতু আমাদের সময় অনেক কম, আমি চেষ্টা করব আরো দুইটা ম্যাপ দেখানোর জন্য, তারপরে আমরা আজকে প্রোগ্রামটা শেষ করব।
ওকে, সো এবার আমরা কত সালে ম্যাপ দেখবো? এটা কত সালে? এটা হচ্ছে 1827 সালে। 1827 সালে এটা হিন্দুস্তানের ম্যাপ, মানে হিন্দুস্তান নাম দিয়ে ম্যাপটাকে তৈরি করা হয়েছে। এবং এটা তৈরি করেছে সিডনি হল বলে একজন মানে ব্রিটিশ মূলত কার্টোগ্রাফার আর কি, যে যারা মানচিত্র আসলে অঙ্কন করে। এবং সিডনি হল মানে এটা মানে খুবই একজন ইয়াং কার্টোগ্রাফার ছিল সেই সময়। এবং মানে বলা হয় যে এই ম্যাপিং এর যে মানে ছাপা, মানে আমরা যে যে জানি যে ম্যাপটাকে ছাপাতে হবে, কারণ আগের ম্যাপগুলো সবই আপনার তৈরি হতো হাতে এঁকে এঁকে, কিন্তু সিডনি হলই যে একমাত্র যে এই ম্যাপটাকে ছাপানোর যে যায় সেই গুলা আবিষ্কার করেছে এবং সে এইগুলাকে ইউজ করে মানে করেছে। এবং সবচেয়ে মানে দুঃখজনক হচ্ছে সে মাত্র 42 বছর বয়সে মারা যায়। তারপরে তার মানে তার সেই কোম্পানিটাকে নিয়ে চালু করে। সো এই ম্যাপটাকে যেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে এটা একটা ছাপানো ম্যাপ, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম করে দেখতে পারবেন যে আপনার রিলিফ গুলা কিন্তু দেখা যাচ্ছে। এই যে রিলিফ বলতে আমি যেটা বুঝাচ্ছি যে হিমালয়, তারপরে তাদের যে মানে উঁচা নিচার যে ইগুলা, যে মানে কন্টুর যে লাইন গুলা, সেগুলো কিন্তু তারা ম্যাপের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে, যে ইটস জাস্ট লাইক ওয়ান কাইন্ড অফ 3D ম্যাপিং করার এখানে একটা চেষ্টা হয়েছে। সো আমরা এখন যেটা মানে আমাদের যে মূল উদ্দেশ্য যেটা যে আমরা যদি খুব কাছের থেকে দেখার চেষ্টা করি, যে তাহলে আমরা দেখতে পাবো যে যেটা দেখা যাচ্ছে এখানে, যে অবশ্যই মানে আমরা জানি যে খুলনা এখন মোটামুটি সবগুলা ম্যাপেই পাওয়া যাচ্ছে, যে খুলনাটা বলে যে জায়গাটা দেখুন, এটা এখানটা দেখানো হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং, এখনো কিন্তু খুলনাটা সেই মানে নদীর মানে পূর্ব পাড়েই মানে আছে, মানে পূর্ব পাড়েই যে খুলনাটা যে অবস্থিত সেটা কিন্তু দেখাচ্ছে। তো সো আমার কাছে মনে হয় না, আমি প্রথমে যখন মানে অন্যান্য ম্যাপ গুলো দেখেছি, রেনেলের আগের ম্যাপ, আমার প্রথমে মনে হচ্ছে যে তারা হয়তো ইগনোরেন্ট ছিল বা মানে বুঝতো না, যেহেতু তারা জিওগ্রাফি সম্পর্কে ভালো ছিল না, তারা হয়তো এটাকে নেগলেক্ট করে মানে একটা ফোটাতো, তাই না, দিতে যে এটা ভুল করে নদীর এই পার থেকে ওপারে চলে গেছে এরকম। কিন্তু আমার সাথে আপনার সবাই একমত হবেন যে এখন কিন্তু একটা মানে কি এরকম ভুল তো আর কি সবাই করতে পারে না, তাই না, একটা দুইটা হতে পারে, কিন্তু আমরা কনসিস্টেন্টলি দেখতে পাচ্ছি যে খুলনার যে মানে অবস্থানটা সেটা সব বরাবরই নদীর মানে পূর্ব পারে, মানে পশ্চিম পারে কিন্তু কিছুই নাই। তারপরে আর একটা ব্যাপার যেটা যে আমরা যদি আরেকটু খেয়াল করি, দেখুন আপনারা যে চিটাগাং এর যে নামটা, মানে এই যে এখানটা যে উল্লেখ করা আছে, যে এখানে বলা আছে ইসলামাবাদ বলে যে এটা করা আছে, যে আমরা অনেক ম্যাপে আগে দেখেছি যে চিটাগাং ছিল, তারপরে কিন্তু এই ম্যাপটাতে ইন্টারেস্টিং, এই ম্যাপটাতে আবার ইসলামাবাদ এসেছে, যে এই নামটা কিন্তু খুব মানে আপনার আইনি আকবর বইতে অনেক জায়গায় মানে এই নামটা উচ্চারণ আছে। সো এই ম্যাপটা থেকে বোঝা যাচ্ছে যে মানে যে সেটা যে তারা হয়তো মানে 1827 সালে ম্যাপ গুলো করেছে, কিন্তু তার রেফারেন্স হিসাবে কিন্তু ওই আইনি আকবর যে যে মানে বইটা বা যে ইনফরমেশন গুলো সেগুলোকে তারা এখানে অ্যাড করার চেষ্টা করেছে। সো তারপরে এই যে এখানে তো অবশ্যই এখন দেখতে পাচ্ছেন যে ক্যালকাটাটা এখন বড় করে দেখানো হয়েছে, ক্যালকাটাটাও মোটামুটি এখন ক্যালকাটা ফোর্ট উইলিয়াম যে ওদের যে জায়গাটা সেটাও দেখানো হয়েছে। সো এই ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি যে খুলনা অবস্থানটা আছে, কিন্তু মানে অ্যাজ এ সেকেন্ডারি শহর হিসাবে এখনো অতটা প্রমিনেন্সি পায়নি। সো আমরা যদি এখন এর পরের ম্যাপটাতে যাই, সেটা হচ্ছে 1838 সালের একটা ম্যাপ। এটা হচ্ছে জেমস ওয়েল্ড, একজন ম্যাপ মেকার ব্রিটিশ, সে এটা মানে পাবলিশ করেছে, কিন্তু সে এইটা পাবলিশ করেছে বেসড অন রেলেন যে সার্ভে করা যে ইগুলা, সেটার পর বেস করে সেই ম্যাপ গুলো তৈরি করেছে। এবং মানে এই জেমস ওয়েল্ড সম্পর্কে মানে সবাই যেটা মানে এটা হচ্ছে যে সে হচ্ছে খুব মানে শুট টাইপের মানে ব্যবসায়ী ছিল, সে সব অন্যের কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে সে পরে ম্যাপ গুলো তৈরি করতে করে মানে পাবলিশ করতো, মানে সে নিজে মানে কোনো
মানে কমিশন করতো না ম্যাপ, সে অন্যদের ইনফরমেশন গুলো নিয়ে ম্যাপ করতো। এবং মানে যেটা জানেন যে কপিরাইট বা এরকম তখনকার যুগে তার এরকম কিছু ছিল না। সো মানে সবাই মানে ওর সম্পর্কে একটা প্রচলিত ধারণা আছে যে পৃথিবীতে যদি পৃথিবীর মাঝখানে যদি এমন একটা দেশ আবিষ্কার করা হয় এবং সেই দেশটা যদি কেউ আবিষ্কার করে না থাকে, এই জেমস ওয়েল সাহেব সেটা সেই জায়গাটা ম্যাপ প্রথম করবে এবং সেই হবে প্রথম। মানে এরকম একটা এই যে ছিল যে সে এত ধুরন্ধর লোক ছিল আর কি ম্যাপিং এর ক্ষেত্রে। সো আমরা যদি একটু চলে যাই, যে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুলনা যে আগে যে আমরা বলেছি যে চুলনা হিসাবে যে এটা করা, যে মার্ক করা, এখানে যে দেখাচ্ছে যে চুলনা, এবং এটা দেখুন যে এটা মোটামুটি কনসিস্টেন্স, মানে রেনল্ডের যেহেতু এটা বেসড অন রেনল্ড ম্যাপ, এটা কনসিস্টেন্ট যে এটা খুলনা এখনো এবং ওটার উত্তর মানে কি বলে পূর্ব পাড়েই আছে। এবং সেম ভাবে রায়নাবাদ যে জায়গাটা আমরা জানি সেই সেটাও এখানে দেখাচ্ছে, মানে যেটা রায়নাবাদ যেটা কি আমাদের খুব কাছের শহর বাগেরহাট, সেটাও এখানে মেনশন করা আছে। সো তো এই ম্যাপটা যেটা হচ্ছে যে এটারই মানে জেমস রেনল্ডের যে ম্যাপটা খুবই ডিটেল, এটা অতটা ডিটেল নাই, কিন্তু তারপরও মানে কি ইনফরমেশন গুলা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তারপরে এখানটায় দেখুন আর একটা কনসিস্টেন্সি, মানে আমি চিটাগাং এর এখানটা আবার চলে আসলাম, যে এখানেও কিন্তু চিটাগাংটাকে তারা মেনশন করেছে ইসলামাবাদ হিসাবে, মানে এটা ছিল আর কি। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো কিছু ম্যাপ। এই ম্যাপগুলা মানে ইন্টারেস্টিং এই কারণে যে মানে বেশ করে এই 1840 থেকে 49 সালের মধ্যে আমি এই ম্যাপটা পেয়েছি, কিন্তু এক্সাক্ট এটা যে মানে কত সালের মানে সেটা জানা যায়নি, মানে 1840 থেকে 49-এর মধ্যে কোনো এক সময় এই ম্যাপটা, এবং এইটাও পাবলিশ করেছে জেমস ওয়েড, এবং এটা ব্রিটিশ লাইব্রেরি থেকে কালেক্ট করা। এবং আমি যখন প্রথম রিসার্চটা শুরু করি তখন আমি প্রথম এই ম্যাপটাকে পাই, যে আচ্ছা ঠিক আছে খুলনার মানে অঞ্চলের ম্যাপগুলা পাওয়া যায় কোথায়। তখন আমি যখন এই প্রথম এই ম্যাপটাকে দেখি তখন আমি একটু মানে কি বলে একটু আশ্চর্য হয়েছিলাম যে এই ম্যাপটা আসলে কি। মানে আপনার যদি ধরেন মানে চুলনা বা খুলনা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে এবং আপনি যদি প্রথমে এই ম্যাপটাকে আসেন, তখন আপনার কি মনে হবে যে আচ্ছা আমরা তো জানি মুরালি যে জায়গাটা, যে আচ্ছা মুরালি এইটা হয়তো ঠিক আছে, এটা যশোর, মুরালি আমরা নামটা জানি, কিন্তু আপনি যদি খুলনা বলে যে জায়গাটা, এই যে জায়গাটা যদি আপনি আসেন, আপনি তখন মনে করতে পারেন যে আসলে খুলনাটা কি, তাহলে কি এইটাই কি খুলনা। এবং এই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই খুলনাটা হচ্ছে আপনার একটা নদীর মানে কি বলে পশ্চিম পাড়ে। সো আমার কাছে তখন অনেকে মনে করতে পারে যে এইটাই তাহলে মনে হয় রূপসা নদী আর এইটাই তাহলে ভৈরব নদী, ও তাহলে কি খুলনাটা কি তাহলে এখানে। কিন্তু জিওগ্রাফিক্যালি চিন্তা করলে তো যেহেতু আমি প্রথমেই আপনাদেরকে ডিসক্রাইব করেছি, আসলে খুলনাটা তো ওখানে হতে পারে না। খুলনাটা তো হচ্ছে যে যশোর বা মুরালির ঠিক নিচে সামহাও এখানে কোথাও, বা এখানে কোথাও কলকাতার কাছাকাছি, কলকাতার পশ্চিম দিকে। তারপরে এরকম যে ঢাকা থেকে মানে ঢাকা থেকে দূরে, কলকাতা থেকে কাছে। তাহলে এখন এই যে খুলনাটা দেখেন, এটা কিন্তু ঢাকা থেকে কাছে, কলকাতা কিন্তু কাছে। সো এই ইনফরমেশন গুলা থেকে যখন আমি জানতে পারলাম যে না আসলে খুলনা যে জায়গাটা এটা আসলে আলাদা একটা সেটেলমেন্ট, এবং সেটা হচ্ছে যে লোহাগাড়ার কাছাকাছি যে এইটা। সো এর জন্য আর কি আমি এই ম্যাপটাকে মানে দেখানোর চেষ্টা করেছি। খুলনার অবস্থানটা নাই, কিন্তু মানে অনেক সময় আছে যে অনেক অভিজ্ঞ লোকরাও যে ভুল করতে পারে, মানে সেইটা একটা এক্সপেরিমেন্ট আর কি, এইটার মাধ্যমে আমি তুলে ধরলাম। অনেক ধন্যবাদ ডক্টর সোহেলকে। আজ খুব চমৎকার ভাবে তিনি ম্যাপের মাধ্যমে আসলে খুলনার অবস্থানটাকে দেখাতে চেষ্টা করলেন। কিন্তু এই যে 1838 সাল পর্যন্ত কিন্তু খুলনা ম্যাপ অনুযায়ী
রূপসা নদীর পূর্ব পাড়ে আছে, এখনো পশ্চিম পাড়ে আসেনি, তাই তো? তো লিখুন ভাই, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আপনি যদি একটু সাম আপ করেন আজকের পুরো আলোচনা নিয়ে। তারপরে আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি, আমি আরেকটা ম্যাপ দেখাবো যেটা দিয়ে আমি শেষ করতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। না ঠিক আছে, সমস্যা নেই। না আচ্ছা, আমি যেটা যে এই ম্যাপটা, এইটাও আমি ঠিক মানে এক্সাক্ট মানে ডিউরেশন মানে কখন যেটা পাবলিশ হয়েছে এটা আমি ঠিক উদ্ধার করতে পারিনি, কিন্তু এই ম্যাপটা দিয়ে যেটা মানে আরো বেশি মানে আমি সামারেট করব যে আসলে মানে কি বলে যে প্রুফ করার চেষ্টা করব যে খুলনা আসলেই আপনার মানে কি বলে ভৈরব নদীর পূর্ব দিকে ছিল, পূর্ব পারে যে ছিল সেটাই আমি এখানে এইটা দিয়ে আমি সামারাইজ করবো, এবং এইটা হচ্ছে আমার শেষ ম্যাপ। ওকে, সো আমরা তো দেখতেই পাচ্ছি যে খুলনা যে এখানে ই করা হয়েছে যে খুলনা মানে অবস্থানটা এখনো খুব পূর্ব পারে আছে, কিন্তু আপনারা যদি একটা জিনিস দেখেন যে এই যে ইসমাতি বলে একটা জায়গা মানে এটা চিহ্নিত করা আছে এই ম্যাপে, ইসমাতিটা এটা হচ্ছে যে আপনার মানে এই টার্মটা একটা ফার্সি টার্ম, এটা এসেছে আপনার আইনে আকবরে আছে, যে ইসমাত বলতে বোঝায় যাচ্ছে জায়গার নাম, মানে ইসমাত মানে ধরেন আপনি যদি বলেন যে ইসমাত খুলনা বা এরকম, যে এইটা হচ্ছে যে একটা জায়গার নাম, মানে ইসমাত বলে এই যে জিনিসটা যে আইডেন্টিফাই করা হয়েছে এইটা খুবই ফ্যাসিনেটিং, এবং এইটা দিয়ে আমি প্রুফ করার চেষ্টা করব আসলে খুলনাটা যে নদীর পূর্ব পাড়ে ছিল। তো সেম এখানে যদি আমি এই ম্যাপটাকে সরাই দিয়ে আমরা এখন গুগল ম্যাপে দেখি, তাহলে আসলে আমরা কি দেখতে পাচ্ছি। দেখুন এখানে এটা হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপ, মানে এখনকার যুগের এখনকার ম্যাপ। এখানে একটা জিনিস বলা আছে যে কিসমত খুলনা বলে একটা টার্ম তারা ইউজ করছে, যে কিসমত এবং ইসমাত যে জিনিসটা আমি আগের ম্যাপে দেখেছি, হয়তো লোকেশনটা ঠিক একই জায়গায় না, হয়তো একটু দূরে, হয়তো নদীর এই পারে আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইসমাত এবং কিসমাতের মধ্যে যে একটা যে মানে সাদুর্য যে আছে সেটা কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে। এবং কিসমাত খুলনা বলে যে এই যে টার্মটা এটা ইউজ করা হয়েছে, এবং এইটা সম্পর্কে আমি মীর আমির আলীর একটা বইতে মানে উনি যে বইটা লিখেছেন ওই যে খুলনার জনপদ, সেখানে উনি উল্লেখ করেছেন এই সম্পর্কে। আমি সেখান থেকে একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে আচ্ছা, সেটা মূলত বলা হয়েছে যে সেটা যে খুলনা যখন মানে বলা হয় যে কিসমত খুলনা, মানে যেটা নামটা সেটা হচ্ছে যে আগেই বলেছি যে কিসমত বলতে আসলে একটা জায়গা বা, এবং তিনি মীর আমির আলী বলেছে যে কিসমত ফুলতলা, কিসমত বটিয়াঘাটা ইত্যাদি আগে কিন্তু ওইভাবে বলা হতো, যে আইনি আকবর বলেন বা পার্সি ভাষাতে ওইভাবে বলা হতো, কিন্তু আস্তে আস্তে কিসমত শব্দটা চলে যে এখন শুধুমাত্র খুলনা বলেন বা বটিয়াঘাটা বলেন, যে এইভাবে কিন্তু যে জিনিসগুলা মানে এখানে আছে। সো কিসমত খুলনা বলতে আসলে যেটা বোঝাতে যাচ্ছে যে কিসমত খুলনা এবং খুলনা এটার মধ্যে দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে, এবং কিসমত খুলনা বলতে যে এই জায়গাটাকে মানে বলা হয়েছে। এবং আমরা যদি এখন যেটা হচ্ছে যে আমি আবার আপনাদের এখন আমি একটু গুগল ম্যাপটা দেখাবো। এই গুগল ম্যাপে কিছু জায়গার নাম আছে, মানে এই নামগুলো আপনাদেরকে একটু মানে স্মরণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই যে তালিমপুর বলে একটা জায়গার নাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন তালিমপুর, এবং এটা থেকে আরো একটু দূরে এই যে নহাটি বলে যে জায়গাটা, এই যে জায়গাগুলা, তারপরে মানে নহাটি মানে নৈহাটি যেটা বলি আমরা, যে এই জায়গাগুলো হচ্ছে আপনাদের আমাদের রূপসার ফেরি ঘাটের উল্টা দিকে, মানে নদীর ওই পারে। সো তালিমপুর এবং নয়াহাটি এবং এখানে যে আর একটা যে ব্যাপার যেগুলো আছে, যে এই এলাকাগুলো শুধু আপনি যদি একটু খেয়াল করেন, এবং আমি এখন আপনাদেরকে একটু পড়ে শোনাবো সতীশচন্দ্র মিত্রের
যশোর খুলনার ইতিহাস বইটা উনি পাবলিশ করেছে 1914 সালে, এবং সেই বইয়ের 37 পাতায় উনি বলেছেন যে কোম্পানির আমলে রেনি নামক এক ব্রিটিশ সৈনিক ঘটনাচক্রে বর্তমান খুলনার পূর্ব পারে তালিমপুর গ্রামে আসিয়া বসতি স্থাপন করেন এবং নীল, চিনি প্রভৃতি দ্রব্যের বিস্তার বাণিজ্য খুলে বসেন। ক্রমে নিকটবর্তী নৈহাটির প্রবল জমিদার শিবনাথ ঘোষের সহিত তার ভীষণ বিবাদ হয় এবং শান্তি রক্ষার্থে কোম্পানি কর্তৃক তখন রেনি ও শিবনাথ বাড়ির মধ্যস্থলে নয়াবাদে থানা স্থাপন করা হয়। সো মানে এই যে আমরা তালিমপুরের যে জায়গাটার কথা বললাম এবং যে এই নহাটির যে জায়গাটা, এর ঠিক মাঝখানটায় যেহেতু যে তারা দুইজনই খুব মারামারি করতো, মানে তো তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাঝামাঝি জায়গায় একটা নয়াবাদ বলে একটা জায়গা, সেখানে তারা একটা থানা তৈরি করে। এবং এই সূত্র ধরে আমি আপনাদেরকে বলি যে কি বলে মীর আমির আলী সাহেব তার বইতে খুলনা শহরের রীতিকথা বইতে উনি এটাকে কিভাবে মূল্যায়ন করেছে যে 1882 খ্রিস্টাব্দে মানে এই যে খুলনার যে থানাটা সেটাকে মহকুমায় রূপান্তরিত করা হয় এবং ওই মহকুমা সদর দপ্তর তখন স্থাপিত হয় মিস্টার রেনির নিকালপুর ও শিবনাথ ঘোষের শ্রীরামপুর গ্রামদ্বয়ের ঠিক মধ্যস্থলে কিসমত খুলনায়। তারপর উনি বলেছে, এই বইটা প্রকাশিত হয়েছে 1981 সালে, তখন বলেছে কিছুদিন পূর্ব পর্যন্ত সুরেন নাগের বাড়ির পশ্চিম পারে ওই মহকুমা থানার পুষ্করণীটি বিদ্যমান ছিল। সো মানে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সতীশচন্দ্র মিত্র এবং মীর আমির আলী এবং আমি আরো অন্যান্য বইতে দেখেছি মিজানুর রহমান সাহেবের খুলনা পুরাকীর্তি বইতে, তারা কিন্তু সবাই কিন্তু এই মানে কি বলে নয়াবাদ, তারপরে এই যে তালিমপুর এবং নৈহাটির মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা যে প্রথম খুলনা শহরের অ্যাডমিনিস্ট্রেটিভ যে গোড়াপত্তন হয়েছে সেটা সম্পর্কে বলেছে যে 1982 সালে 1882 খ্রিস্টাব্দে প্রথম থানা স্থাপিত হয়, তারপরে এটাকে মানে মহকুমা শহরে স্থাপিত করা হয়। সো মানে আমাদের কনক্লুশন তাহলে আমরা এইভাবেই বলতে পারি যে আসলে খুলনা শহরটা যে ওখানেই হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা এই যে মানে আরো কংক্রিটলি আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে ছবিটা সেটা হচ্ছে আমি পেয়েছি কি বলে সতীশচন্দ্র মিত্রের বইয়ের থেকে, এবং সেখানে বলেছে যে এই যে দেখুন রেনি দম্পতির সমাধি, এটা তালিবপুরে অবস্থিত। সো মানে এইটা দিয়ে বোঝা যায় রেনি যে আর কি একজন ইংরেজ ছিল, সে প্রথমেই সেখানে গোড়াপত্তন করে এবং তার কিছু পুরাকীর্তি মানে তার সমাধি স্থল যেটা সেটা কিন্তু মানে তালিবপুরে মানে 1914 সালে, এখন জানি না এখন এটা আছে কিনা, এবং কেউ যদি এটা আমাদেরকে দিতে পারেন যে আসলে এই স্থাপনাটা এখনো আছে বা কিছু মানে পাওয়া যেতে পারে, তাহলে আমাদের মনে হয় যে খুলনা শহরের যে যে মানে একটা কি বলে প্রথম যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে এলাকাটা সেটা আমরা তাহলে খুব ভালো মতো চিহ্নিত করতে পারবো। সো এটাই দিয়ে আমি আজকে শেষ করতে চাই যে মানে মূল কথাটা হচ্ছে যে আসলে খুলনা শহরের যে উৎপত্তি আমরা যেটা জানি সেটা আসলেই খুলনা শহরের পূর্ব পারে মানে রূপসা নদীর পূর্ব পারে এবং 18 বাকির মাঝামাঝি জায়গাতেই হয়েছিল, তালিবপুর এবং নৈহাটির মাঝখানে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। লিখন ভাই, আপনি যদি একটু সাম আপ করেন তারপরে আমরা আজকে শেষ করব। মানে তথ্য সমৃদ্ধ আলোচনা এবং তথ্য যে এত অল্প সময়ের মধ্যে এত মানে কি বলা হয় সুশৃঙ্খল ভাবে আমি বলবো যে একটার পর একটা ম্যাপ এসছে এবং সেই ম্যাপের প্রয়োজনীয় ব্যাখ্যাগুলো এসছে এবং তার সাথে ইঙ্গিত গুলো ছিল, এবং আমরা যারা খুলনাবাসী তারা সবসময় চোখ সরাতে পারছিলাম না যে আসলে আমার অবস্থানটা কোথায়, এবং কোনো সময় সেটি চিহ্নিত হলে এক ধরনের আস্থা ফিরে পাওয়া, চিহ্নিত না হলে বিমর্ষ হওয়া, এরকম একটা অনুভূতির মধ্যে দিয়ে হয়তো অনেকে গেছেন। আমি খুঁজছিলাম আসলে সুন্দরবন, এবং শেষ দিকের ম্যাপে ওই নামটি আমি পেয়েছি, যদিও সুন্দর বন্ডস হিসেবে একটা এন এবং ডি সেই সাথে যুক্ত হয়েছে, হয়তো উচ্চারণের একটা জায়গা থেকে এটা হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। এবং একটা জিনিস বোঝা যাচ্ছে শেষের দিকের ম্যাপে
সুন্দরবনের বৃক্ষরাজির এক ধরনের ডিমার্কেশনও সেখানে কয়েকটা ম্যাপে চিহ্নিত হয়েছে, এবং তা অতি সন্নিকটবর্তী সেই খুলনা অঞ্চলেরই, এবং কোনো কোনো ম্যাপে সেটা ছাপিয়ে গেছে। অতএব এই অঞ্চল যে বন অঞ্চল ছিল, এখানে যে অনেক বৃক্ষরাজি ছিল এবং খুব বেশি দিনের তা নয়, সেটিও আমি মনে করি এই জনপদের জন্য একটি বিশেষ মানে ফিচার। কারণ আমরা খুব বেশি দিন ইট কাঠের মধ্যে আসেনি আর কি। অনেকেই হয়তো অহংকারটা হয়ে দাঁড়ায় যে হাজার বছর আগের শহর, কত ইট কাঠ, কত রকম কঠোরতা বা কি বলা যায় যে কৃত্রিমতার মধ্যে দিয়ে গিয়েছে, সেটি হয়তো ইতিহাসে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বলবো যে আমরা খুলনা জনপদের মানুষ, অনেক ছায়া ঘন সুনিবিড় একটি অঞ্চলের মানুষ, এবং সেই বৃক্ষরাজি ফিরে আসুক, সুন্দরবন রক্ষা পাক, সুন্দরবন আরো সযত্নে লালিত হোক। খুলনার অঞ্চলের মানুষের সেই বোধটি জাগ্রত হবে আশা করি। এই ভূখণ্ডের যে মানে ভূখণ্ড ব্যাপী যে আলোচনা হলো, জনপদটিকে হয়তো আরো ভালোবাসতে শেখাবে বলে আমার বিশ্বাস। সকলকে শুভেচ্ছা। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই ডক্টর সোহেলকে। আপনি এত কষ্ট করে এত বিশাল একটা বিষয় নিয়ে কাজ করছেন, বিশেষ করে খুলনার জন্যই আপনি গবেষণা কর্মটি করছেন। আর লিখন ভাই তো আমাদের সঙ্গে সবসময় আছেন। আমি ডক্টর সোহেল আপনাকে আগামী সপ্তাহে আবার একটু আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের বাকি যে ম্যাপগুলো আপনি সংগ্রহ করছেন সেইগুলো বিষয়গুলো নিয়ে বলবেন, এবং শুধু দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমি একটু বলে নিই, আগামী পর্বে হয়তো আমরা জানতে পারবো যে শুধুমাত্র ব্রিটিশরাই না, অন্য অনেক জাতি আমাদের দেশে ম্যাপ তৈরি করেছিলেন, তাদের মধ্যে ফ্রেঞ্চ জাতি আছে। এবং এই পর্যন্ত ডক্টর সোহেল যেসব ম্যাপ দেখলেন তার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে রাস্তা এবং নদী নালার অবস্থান, কিন্তু হয়তো এই পরের ম্যাপগুলোতে আমরা জানতে পারবো কোথায় কোথায় রেল লাইন হয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী দিনে আলোচনা থাকবে 1947 সালে যে ম্যাপ, ঐতিহাসিক যে ম্যাপ হয়েছিল, এবং সেই ম্যাপের ফলে এই হিন্দুস্তান এবং পাকিস্তানের যে ঐতিহাসিক কি বলা হয় সীমানা রেখা তৈরি হয়েছিল, সেই ম্যাপ আপনি নিশ্চয়ই আপনি কথা বলবেন। লিখন ভাই কিছু বলছিলেন বোধ হয়। আমরা অপেক্ষা করছি, অপেক্ষা করছি সেই পরবর্তী ম্যাপগুলো দেখতে, এবং আমরা যে জানা ইতিহাস, সেই ইতিহাসের সাথেও হয়তো আমরা নতুন কিছু পেয়ে যাব সংযোজন সেই ম্যাপিং এ। আমরা অপেক্ষা করছি সেই ম্যাপগুলোর জন্য। হ্যাঁ, ডক্টর সোহেল আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কিছু বলবেন? ধন্যবাদ নিগার এবং লিখন ভাই। আসলে মানে যে জিনিসটা যে মানে অনেক কাজ আসলে করা সম্ভব, মানে আমি এটা দেখেছি যে, এবং এই কাজগুলা করতে যে, এবং এই সবচেয়ে বড় কথা যে এত বিস্তৃত একটা সময়কে আমরা এত শর্ট টাইমের মধ্যে এনে তাকে রিপ্রেজেন্ট করা। কারণ আমি যে ম্যাপগুলো আপনাদেরকে দেখেছি, এর মাঝে কিন্তু আমি অসংখ্য আরো অনেক ম্যাপ পেয়েছি বিভিন্ন সময়, কিন্তু সব কিছু তো সবসময় একসাথে করে দেখানো সম্ভব না, আমাদের অত সময় নাই। এর জন্য আমি যেটা চেষ্টা করেছি যে কিছু কিছু নির্দিষ্ট সময়কে ধরার জন্য এবং কিছু কিছু মানে জিনিসকে বের করার জন্য আমি এই প্রকল্পটা নিয়েছি। এবং আমার ইচ্ছা আছে যে আমরা শুধুমাত্র 47-এ না, আমরা 47-এর পরে আরো চলে আসব। আমি প্রথম আমাদের যে আলোচনাতে বলেছি যে ইতিহাস কিন্তু শুধুমাত্র 100 বছর 200 বছর, এর কিন্তু কোনো টাইম লাইন নাই। আমরা যদি 20 বছর আগেও যদি খুলনা শহর দেখি, সেটাও কিন্তু আমাদের জন্য ইতিহাস। এবং 20 বছর আগের ইতিহাসটা কিন্তু আমাদের জন্য জানা আরো সুবিধাজনক, কারণ 20 বছর আগে আমরা তখন স্যাটেলাইট ইমেজারি পেয়েছি, আমরা তখন মানে কি বলে যে যত টেকনোলজি আছে সেইগুলো কিন্তু পেয়েছি। এবং তখন কিন্তু আমরা মানে এখন হয়তো আমরা খুলনা শহরকে অনেক বড় দৃষ্টিকোণ থেকে দেখছি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে আচ্ছা খুলনা শহরের তারের পুকুরটা কত সালে এটা মানে মানে বন্ধ করে ফেলা হলো, মানে রাস্তাগুলো কিভাবে এক্সপ্যান্ড করা হলো, এগুলো কিন্তু আমরা খুব ডিটেল জানতে পাবো, এবং গত 10 বছর 20 বছরে কিভাবে চেঞ্জ হয়েছে। কারণ এই যে ইনফরমেশন গুলো, এগুলো কিন্তু অলরেডি কেউ না কেউ মানে ধরে রেখেছে। এখন মেন আমাদের প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কিভাবে জোগাড় করব, সেটাই হচ্ছে আমাদের কোয়েস্ট। এবং এই কোয়েস্টের জন্য আমরা জানি যে অনেকেই হয়তো এই প্রোগ্রামে আছেন বা দেখছেন, কেউ যদি আমাদেরকে সাহায্য করতে চান, আমরা খুবই মানে আগ্রহী এ ব্যাপারে। আপনাদের সাহায্য এবং আপনাদের অ্যাডভাইস আমাদের অনেক কাজে লাগবে। সো ধন্যবাদ। আশা করি নেক্সট আপনারা আরো আমাদের সাথে থাকবেন এবং আমরা এটা কন্টিনিউ করব।
আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হতে পারবো। এখানে অনেকে লিখেছেন যে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা আমাদের ফেসবুক যে পেজ আছে খুলনা ইনস্টিটিউট সেখানে পাবেন এবং আপনারা সে পেজে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে খুলনা ইনস্টিটিউট নামে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকলের সাথে থাকবেন। বিশেষ করে সোহেল যেটা বললেন যে এই ম্যাপ সংক্রান্ত যদি কোনো তথ্য আপনাদের কাছে থাকে আপনারা আমাদেরকে নির্দ্বিধায় জানাবেন। আমরা সেই সব তথ্য নিয়ে আরো একটি পর্ব করার আগ্রহ আছে। আমি আজকে অতিথি দুজনকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদের সাথে আছেন এবং এই যে খুলনা ইনস্টিটিউট একটি ছোট ছোট কাজগুলো করে নিয়ে এগিয়ে যাচ্ছে, এখানে অনেক মানুষ আছে যারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আগামীতে হয়তো আরো করবেন। তো আমি আজকে বিদায় নিচ্ছি। শুধু দর্শক, দেখা হবে আবার আগামী পর্বে। খুলনার মানচিত্রে খুলনার ইতিহাস 1707 থেকে সোহেল যেটা বলেন হয়তো 2015 সাল পর্যন্ত আমরা ম্যাপ নিয়ে কথা বলতে পারবো। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ নিগার, আপনাকেও।